আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6 স্টার্ট করব, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। এই চ্যাপ্টারটা তুলনামূলক অনেক সহজ, আর এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়লে ওদিকে ফিজিক্স সেকেন্ড পেপারে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আছে ওইটা বুঝতে একটু সুবিধা হয়, কারণ আইডিয়াগুলো অনেকটাই সিমিলার। তো আমরা একদম শুরুতে যেই জিনিসটা দিয়ে শুরু করব, এখানে আমরা এই জিনিসটা আগেও পড়ছি, যে নিউটনের যে গ্র্যাভিটেশন ল, সেটা দিয়ে শুরু করব। তো ধরো আমাদের কাছে হচ্ছে দুইটা পার্টিকেল বা দুইটা বিন্দু কণা আছে। একটার ভর হচ্ছে m1, একটার ভর হচ্ছে m1, আর আরেকটার ভর হচ্ছে m2। ধরো এইখানে আরেকটা বস্তু কণা আছে যার ভর হচ্ছে m2। তো তাদের মধ্যে ধরো একটা ডিস্টেন্স আছে আর, তাদের মধ্যে ডিস্টেন্স। তো নিউটনের গ্র্যাভিটেশন ল বলে বা নিউটনের মহাকর্ষীয় সূত্র বলে যে, and আমরা এটা ছোট ক্লাস থেকেই পড়ে আসছি যে এই দুইটা পার্টিকেল বা দুইটা বস্তুকণা হচ্ছে নিজেদেরকে আকর্ষণ করবে বা অ্যাট্রাক্ট করবে। তো যেটা হয় যে এই m2 বস্তুটা m1 কে ডান দিকে অ্যাট্রাক্ট করবে। তো সেই ফোর্সটাকে আমরা নাম দিলাম F12। F12 দিয়ে বোঝাচ্ছি 1 নাম্বার বস্তুকে 2 নাম্বার বস্তু যেই বলে টান দিচ্ছে, আর m1 বস্তুটা m2 বস্তুকে বাম দিকে টান দিবে। m1 বস্তুটা m2 বস্তুকে হচ্ছে ডান দিকে টান দিবে। এইটাকে আমরা বললাম F21, 2 নাম্বার বস্তুর উপর 1 নাম্বার বস্তুর পুল বা অ্যাট্রাকশন। তো নিউটনের থার্ড ল থেকে আমরা জানি দুইটা অবজেক্টের মধ্যে যদি কোনো ধরনের ইন্টারাকশন হয়, সেটা হতে পারে ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে অথবা রিমোটলি। তো তখন আমরা জানি যে এই ইন্টারাকশনে যে ফোর্স দুইটা ইনভলভ থাকে, সেই ফোর্স দুইটা হচ্ছে সমান, মানে অ্যাকশন ইকুয়ালস রিয়াকশন। তো আমরা এখান থেকেও তাহলে বলতে পারি যে এই দুইটা ফোর্সের মান হচ্ছে সেম, বাট তাদের ডিরেকশন কিন্তু উল্টা। সো আমরা যদি ভেক্টর দিয়ে লিখি যে F12 1 নাম্বার অবজেক্টের উপর 2 নাম্বার অবজেক্টের যে পুল, সেটা হচ্ছে নেগেটিভ অফ F21। নেগেটিভ কেন দিলাম? কারণ ওদের সিম্বল হচ্ছে, মানে সরি, ডিরেকশন হচ্ছে উল্টা। আর ইকুয়াল কেন? ইকুয়াল হচ্ছে যে ওদের মান এক, মানে ওদের দুইজনেরই যে ভ্যালু, যে F12 যে মান আর আমাদের F21 যে মান, এই দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান সমান। সেটাকে আমরা বললাম ধরো F। তো এই মানটা নিউটন বের করছে, এই মানটার জন্য একটা সূত্র সে বের করছে। সেই সূত্রটা হচ্ছে F ইকুয়ালস, মানে এই যে বলের মানটা সে এক্সপেরিমেন্ট করে দেখছে যে এই বলের মানটা বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক হয় বা প্রপোর্শনাল হয়, আর এই বলের মানটাই বস্তুদের মধ্যে ডিস্টেন্সটা যত বেড়ে যায় তত স্কোয়ার আকারে এটা কমে যায়, মানে বর্গের ব্যস্তানুপাতিক বা স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখান থেকে আমরা যদি পুরো আইডিয়াটাকে কম্বাইন করি, তাহলে আসলে আমরা এরকম একটা ফর্মুলা লিখতে পারবো যে এফ এটা ইকুয়াল টু, এফ ইজ ইকুয়াল টু এই m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। অ্যান্ড এটাকে ইকুয়াল করার জন্য আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটাকে সে নাম দিল জি। তো এই জি এর ভ্যালু আমাদের সবারই জানা আছে। জি ইজ ইকুয়াল টু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন, সরি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটার এককটা কিভাবে পেলাম? যে এখানে এফ এর একক হচ্ছে নিউটন, m1 m2 হচ্ছে কেজি স্কোয়ার, আর আর স্কোয়ার হচ্ছে মিটার স্কোয়ার। সো সাইড চেঞ্জ করে আমরা এখান থেকে জি এর ইউনিটটা বের করতে পারি। তো আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো। এখানে যদি M1 আর M2 এর মাস আলাদা হয় তাহলে F12 আর F21 এর ম্যাগনিটিউড সেম কেন? নিউটনের থার্ড ল, একটা বস্তু আরেকজনের উপর যত ফোর্স অ্যাপ্লাই করবে, সেকেন্ড বস্তুটা প্রথমটার উপর ততটুকু বল প্রয়োগ করবে, তাই না? ধরো তুমি একজনকে টান দিলা, তুমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছো সেও আসলে তোমাকে ততটুকু ফোর্সই অ্যাপ্লাই করছে। নিউটনের থার্ড ল সব ক্ষেত্রে খাটে। আচ্ছা, এই জি এর মান বের করার বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে যেগুলো আমাদের সিলেবাসে এখন নাই, বাট এটা বের করার বেশ কিছু এলিগেন্ট ওয়ে আছে এই জি এর ভ্যালুটা অ্যাকুরেটলি বের করার। বাট জি এর আমরা যদি একটা ডেফিনেশন দিতে চাই, ডেফিনেশনটা কিরকম হবে দেখো, যে এফ ইজ ইকুয়াল টু জি হয় যদি m1 m2 আর আর এগুলো 1 হয়। তার মানে দুইটা 1 কেজি অবজেক্টের মাঝখানে 1 মিটার গ্যাপ রাখলে
দুইজন দুইজনকে যেই ফোর্সে টান দেয় নিজেদের দিকে, সেই ফোর্সটাই হচ্ছে, সেই ফোর্সের ভ্যালুটাই হচ্ছে জি এর সমান। অ্যান্ড সেটা কিন্তু খুবই ছোট ভ্যালু। সো এর জন্য আমরা কিন্তু ডে টু ডে লাইফে দেখি না যে ধরো আমার সামনে একটা কলম আছে, আমি কিন্তু কলমটাকে অ্যাট্রাক্ট করতেছি, বাট সেটা কিন্তু নোটিসেবল না, কারণ এখানে বাতাসের বাধা আছে, ফ্রিকশন আছে, অ্যান্ড ভ্যালুটা অনেক কম। তো এর জন্য এটা সিগনিফিকেন্টলি ধরা পড়ে না। তো এটা সিগনিফিকেন্টলি ধরা পড়ে তখনই যখন অবজেক্টগুলোর ম্যাস হচ্ছে অনেক বেশি অথবা ডিস্টেন্স হচ্ছে অনেক কম। তো যেমন আমরা যদি প্ল্যানেট লেভেলে চিন্তা করি বা স্টার লেভেলে চিন্তা করি, তখন কিন্তু এই এফটা অনেক বড় ভ্যালু হতে পারে। তো এই হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশন ল, এটা সবারই আমাদের আগে থেকে জানা আছে। অ্যান্ড এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে গ্র্যাভিটি কিন্তু অলওয়েজ পুল করে, কখনো পুশ করে না। মানে একটা অবজেক্ট কিন্তু আরেকটা অবজেক্টকে ধাক্কা দিতে পারে না কখনো, সবসময় হচ্ছে টান দেয়। এবং প্রথম অবজেক্টটা এখানে দ্বিতীয় অবজেক্টটাকে নিজের দিকে টান দিবে, আর দ্বিতীয় অবজেক্টটা প্রথম অবজেক্টটাকে নিজের দিকে টান দিবে, দুইজনই দুইজনকে সেম ফোর্সে টান দিবে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই আইডিয়াটাই যদি ধরো আমরা আর্থের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম যে ধরো এই হচ্ছে আর্থ, আর এইখানে ধরো একটা ছোট বল আছে, একটু দাঁড়াও, হ্যাঁ, ধরো এইখানে হচ্ছে একটা ছোট বল আছে। তো আর্থটা যদি বলকে অ্যাট্রাক্ট করে, ধরো আর্থ যদি বা পৃথিবী যদি একটা আপেলকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, যেই ফোর্সে অ্যাট্রাক্ট করতেছে এই আপেলটাও কিন্তু পৃথিবীকে ওই একই ফোর্সে অ্যাট্রাক্ট করতেছে। বাট আপেলটার ম্যাস বা ভর অনেক কম দেখে তার অ্যাক্সেলারেশন বা ত্বরণ হয় অনেক বেশি, আর ওদিকে পৃথিবীর ম্যাস হিউজ দেখে এই ছোট ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন একদম জিরো। তো দেখা যায় পৃথিবী কিন্তু মোটেও নড়ে ওঠে না এটার কারণে। বাট মেন কথা হচ্ছে যে অবজেক্টটাও কিন্তু পৃথিবীকে ওই সেম ফোর্সেই টান দিছে, বাট নট সেম অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটা সেম না, বাট ফোর্সের মানটা সেম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? থাকলে চ্যাটে অথবা মাইক অন করে বলতে পারো। ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে আহ, এই জিনিসটা তো খুব বেসিক, আমরা আগেও শিখছি। এখন হচ্ছে আমরা এখানে একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা বাংলায় হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এটার বাংলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো এইটা পড়া শুরু করার আগে একটা খুব বেসিক কোশ্চেন, যে একটা অবজেক্ট তার থেকে কত দূরের একটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে সর্বোচ্চ, বলো তো? মানে একটা অবজেক্ট তার থেকে সর্বোচ্চ কত দূরে থাকলে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে গ্র্যাভিটি দ্বারা? ভাই ইনফিনিটি। ইনফিনিটি, তাই না? যত দূরেই থাকুক একটু হলেও অ্যাট্রাকশনটা থাকবে, কারণ ফর্মুলা থেকে এটা পুরো এভিডেন্ট যে এফ হচ্ছে আর স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো আর ইনফিনিটি না হলে এফ জিরো হবে না। তার মানে যত দূরেই থাকুক একটু হলেও অ্যাট্রাকশন কাজ করতেছে। ধরো অনেক দূরের একটা স্টার, সেও কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করতেছে। তো এইখান থেকেই একটা আইডিয়া আসে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে একটা অবজেক্ট আসলে তার আশেপাশে যে এলাকা জুড়ে আরেকজনের উপর ইনফ্লুয়েন্স করতে পারে বা আরেকজনকে অ্যাট্রাক্ট করতে পারে, ধরো এই অবজেক্টটা তার থেকে কত দূরের অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারবে। অবশ্যই তার থেকে এত দূরের অবজেক্টগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবে, আরও দূরের গুলা পারবে, অ্যান্ড যত দূরে যাব তত দূরের গুলা সে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এই জিনিসটাকেই বলা হয় একটা ফিল্ড বা একটা ক্ষেত্র। তো ফিল্ড বলতে বোঝায়, ফিল্ডের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ফিল্ড বলতে প্রথমত বোঝায় যে ওর ইনফ্লুয়েন্স কত দূর, ও কত দূর পর্যন্ত আরেকজনকে টান দিতে পারে। তো সেটা ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড। বাট একটা জিনিস ট্রু যে যত দূরে যাব তত কিন্তু ইনফ্লুয়েন্সটা কমবে, তাই না? যে ধরো এইখানে একটা অবজেক্ট থাকলে ওকে যে জোরে ও টান দিবে, ও যদি এইখান থাকে তখন একটু আস্তে টান দিবে, মানে ফোর্সটা কিন্তু কমে যাবে ডিস্টেন্স বেড়ে যাওয়ার কারণে। আর এটাকে ফিল্ড বলার, এটা একটা ফিল্ড এবং এটা একটা ভেক্টর ফিল্ড। আমরা ভেক্টর চ্যাপ্টারে এরকম কিছু ফিল্ডের কার্ল, ডাইভারজেন্স এটসেট্রা এটসেট্রা বের করছিলাম। তো এটা একটা ভেক্টর ফিল্ড এই কারণে ভেক্টর ফিল্ড বলা হয় এমন মানে সেই সব ফিল্ডকেই যেখানে প্রত্যেকটা পয়েন্টে একটা ভেক্টর অ্যাসোসিয়েট করা যায় বা একটা ভেক্টরকে ওইখানে চিন্তা করা যায়। যেমন এখানে একটা ভেক্টর আমরা চিন্তা করতে পারি প্রত্যেকটা পয়েন্টে, যে ধরো এখানে যদি একটা র্যান্ডম পয়েন্ট চিন্তা করি, একটা র্যান্ডম পয়েন্ট একটা অবজেক্ট রাখি, আমরা জানি ওই অবজেক্টটাকে এই এই যে আমাদের
মেইন যে অবজেক্টটা সে কিন্তু তার দিকে টান দিবে। তো এখানে কিন্তু একটা ইমাজিনারি না, একটা ইনভিজিবল ফোর্স কিন্তু ঠিকই কাজ করতেছে, মানে একটা ইনভিজিবল ফোর্স কিন্তু ঠিকই কাজ করতেছে। অ্যান্ড আমি যেই পয়েন্টেই যাব সেখানেই কিন্তু এরকম একটা ভেক্টর আসলে কাজ করতেছে, ফোর্স একটা ভেক্টর। তো যেখানেই যাব এরকম একটা ইনভিজিবল অ্যারো কিন্তু আছে। তো এর জন্য এই ফিল্ডটাকে বলা হয় একটা ভেক্টর ফিল্ড। এরকম আরও বিভিন্ন ফিল্ড আছে যেগুলো হচ্ছে ভেক্টর ফিল্ড, যেমন বাতাসের ফ্লো। বাতাস যে ফ্লো হয়, বাতাসের প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটির একটা ডিরেকশন আছে, তো সেটাও একটা ভেক্টর ফিল্ড। তো আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডও সেরকম একটা ভেক্টর ফিল্ড। এটাকে ফিল্ড বলার রিজন হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে আমি একটা ফোর্স ভেক্টর বা ইন জেনারেল একটা ভেক্টরকে অ্যাসোসিয়েট করতে পারি, একটা ভেক্টরকে ওইখানে আসে চিন্তা করতে পারি। আচ্ছা, এখন হোয়াট ইজ ফিল্ড ইন্টেন্সিটি? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? এখন এটার এটার ডেফিনেশন হচ্ছে যে ধরো আমার কাছে একটা পয়েন্ট অবজেক্ট আছে। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু শুরু থেকেই যে ডিসকাশনগুলো করতেছি সব পয়েন্ট অবজেক্ট নিয়ে। আমরা কিন্তু একবারও বলি নাই যে এগুলো বড় বড় প্ল্যানেট সাইজের অবজেক্ট, তখন কিন্তু সূত্র একটু চেঞ্জ হয়। তো আমরা সেগুলো দেখব। তো ধরো আমাদের কাছে একটা পয়েন্ট অবজেক্ট আছে এম, যার ভর। তো তার থেকে আর ডিস্টেন্স দূরে ধরো একটা পয়েন্ট চিন্তা করলাম এখানে। তো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত, এই কথাটার মানে কি আসলে? তো একটা বস্তু থেকে বা একটা অবজেক্ট থেকে, খুব ভালো করে খেয়াল করো, একটা বস্তু বা একটা অবজেক্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিলাম। এখন সেই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত, এই কোশ্চেনটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে আমি যদি এইখানে একটা 1 কেজির অবজেক্টকে রাখতাম, মানে সেটা বাস্তবেও রাখতে পারি, মনে মনেও রাখতে পারি, একটা 1 কেজির অবজেক্টকে যদি রাখতাম, সেই অবজেক্টটাকে আমাদের এই অবজেক্টটা মানে আমাদের যে মেইন অবজেক্টটা এম, সে যত ফোর্সে নিজের দিকে টান দিত সেটাকেই বলা হয় ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবং সেটাও একটা ভেক্টর, যেহেতু সেটাও একটা ফোর্স, ওয়ান টাইপ অফ ফোর্স, সেটা 1 কেজির উপর ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। মানে ওইখানে ওর মহাকর্ষের টানটা কত জোরে পড়ে সেটার একটা মেজারমেন্ট। তো 1 কেজি দিয়ে বললে বোঝা যায় যে অন্য অবজেক্টের জন্য কত হতে পারে। তো এর জন্য ডেফিনেশনটা 1 কেজি দিয়ে, যে কোনো পয়েন্টেই 1 কেজির উপর ফোর্স কত সেটা যদি আমি জানি তাহলে অন্য কেজির উপর ফোর্স বের করতে পারবো। তো আমি 1 কেজি দিয়ে করতেছি যাতে আমি কম্প্যারিজনটা করতে পারি যে আচ্ছা এত দূরে হচ্ছে টান এত, আর একটু দূরে গেলে আর একটু কমে যাবে, আর একটু দূরে গেলে আরও কমে যাবে, অ্যান্ড একদম ইনফিনিটিতে চলে গেলে টানটা আরও কমে যাবে। তো এটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। প্রথম ইনফরমেশন হচ্ছে সেটা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবং তার ডেফিনেশন খুব সহজ, যে আমাদের এই যে মেইন যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা এখন থেকে ডাকবো ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। এটাকে আমরা ডাকবো ফিল্ড ক্রিয়েটিং ম্যাস বা ক্ষেত্র সৃষ্টিকারী ভর। মানে যার কিংডমে তুমি আসছো, যার রাজত্বে আসছো, মানে যেই অবজেক্টটার ইনফ্লুয়েন্স নিয়ে কথা হচ্ছে, এটা ওর এলাকা। তো ওকে আমরা বলি হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। এখন ওর এলাকায় কেউ যদি আর ডিস্টেন্স দূরে থাকে, তার উপর ওর ইনফ্লুয়েন্স কত, তাকে ও কত জোরে নিজের দিকে টান দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। এই সেম সংজ্ঞাগুলো ইলেকট্রিসিটির ক্ষেত্রেও, তো আমার প্রায় স্লিপ অফ টাং হয়, আমি হয়তো ভুলে ইলেকট্রিক ফিল্ড বলে ফেলতে পারি, ওইখানেও আইডিয়াগুলো সিমিলার। তো এখন এই একটা ভেক্টর, এখন সেটা ডিরেকশন কোন দিকে? তো ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা হচ্ছে আরেকটা ভেক্টর ডিফাইন করব। এই যে এম থেকে এই অবজেক্টটা যে আর দূরত্বে, সেটাকে একটা ভেক্টর দিয়ে ডিনোট করি, সেটাকে আমরা বলবো আর ভেক্টর। এম থেকে আর দূরত্বে যে পয়েন্টটা নিছি তার পজিশন ভেক্টরকে আমরা বলছি আর ভেক্টর। ওই এম থেকে পজিশন ভেক্টর, এম থেকে শুরু করে। তো এর ডিরেকশন কিন্তু দেখো আর এর ঠিক উল্টা দিকে, তাই না? এর ডিরেকশন হচ্ছে আর এর ঠিক উল্টা দিকে। তো এখন এর মানটা কত? আমরা ডিরেকশনটা বুঝছি আর এর উল্টা দিকে। আর এখানে আরেকটা জিনিস করি, এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই, যে এই পয়েন্টের নাম হচ্ছে পি পয়েন্ট। তো
এর মান কত হবে? তো ডেফিনেশন থেকে বোঝা যায় যে এখানে একটা 1 কেজির অবজেক্ট বসালে এম ম্যাসটা ওকে যেই বলে টান দিত বা যেই ফোর্সে টান দিত সেটাকেই আমরা বলি হচ্ছে ওইখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। সো সেটা তো নিউটনের ল থেকেই বের করা যায়। আমরা শিখছি যে এফ বা ফোর্স, তো সেই ফোর্সটাকে আমরা এখানে নাম দিচ্ছি ই। তো তার মান হচ্ছে জি ইন্টু প্রথম ম্যাস সেটা হচ্ছে এম, সেকেন্ড ম্যাস সেটা হচ্ছে 1, তো এখানে গুণ দেওয়া লাগবে না, জি ইন্টু এম ইন্টু 1 ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার সেটা হচ্ছে আর স্কোয়ার। তো ই এর মানের একটা সূত্র পেয়ে গেলাম, ই হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। আচ্ছা, তো এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এইখান থেকে আমরা ই এর একটা মানের একটা সূত্র পেয়ে গেলাম। এবার আমি যদি ই কে ভেক্টর ফর্মে লিখতে চাই, ই এর ভেক্টর ফর্ম লিখি, তো ভেক্টর ফর্ম লেখার উপায় হচ্ছে যে ওর মানটা লিখবো আর ওর ডিরেকশনের একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করবো। তো ওর মান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার আর ওর ডিরেকশন হচ্ছে আর এর উল্টা দিকে। সো আমরা আর এর ইউনিট ভেক্টরের মাইনাসটা হচ্ছে ওর সাথে গুণ দিব। দেখো তো এই জায়গাটা সবাই বুঝছো কিনা? ই কে যে ভেক্টর ফর্মে লিখলাম যে ওর মান গুণ, বলবেন হ্যাঁ, ওর মান সাথে হচ্ছে ওর যে ডিরেকশন, ওর ডিরেকশন কি আর এর উল্টা দিকে, তো ওর ডিরেকশন হচ্ছে আর এর উল্টা দিকে, দ্যাটস ওয়াই এটা হবে মাইনাস আর। কিন্তু আমরা যদি ডিরেক্ট মাইনাস আর দিয়ে গুণ দিই তাহলে তো আর এর মানটাও চলে আসবে। তো যেটা করব আমরা ওই দিকে একটা ইউনিট ভেক্টর নিব, মানে এই দিকে উল্টা দিকের একটা ইউনিট ভেক্টর নিব, সেটা হচ্ছে মাইনাস আর ক্যাপ। আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, মাইনাস আর ক্যাপ হচ্ছে উল্টা ইউনিট ভেক্টরটা। তো এই ইউনিট ভেক্টরের সাথে, ইউনিট ভেক্টরের তো মান 1, তার সাথে যদি জিএম বাই আর স্কোয়ার গুণ দেই তাহলে এটা জিএম বাই আর স্কোয়ার মানের একটা ভেক্টর হবে। আর এই ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এদিকে। তো আমি কিন্তু আসলে ই ভেক্টরটা পেয়ে গেছি। সবাই কি বুঝছো এটা? এটা হচ্ছে, মাইনাস আর ক্যাপটা শুধু ডিরেকশন ইন্ডিকেট করতেছে শুধু। হ্যাঁ, ভেক্টরে তো আমার এই যে এটা যেহেতু ভেক্টর ফর্মে লিখতেছি তার ডিরেকশনটা লিখতেই হবে, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের ই এর ভেক্টর ফর্ম, ই এর ভেক্টর ফর্ম। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। বলতে পারে যে নিচের কোনটা ই এর ভেক্টর ফর্ম। সবাই কি এটা বুঝছি ভেক্টর ফর্মটা? আবার একটু বলবেন? আচ্ছা, আমি আরো সহজ করে বলি। দেখো, ধরো আমি বললাম যে আমাদের এই হচ্ছে তিনটা অ্যাক্সিস, এক্স, ওয়াই, জেড। আচ্ছা, আমি যদি বলি ওয়াই অ্যাক্সিসের দিকে একটা 5 মানের ভেক্টর বলো, ওয়াই অ্যাক্সিসের দিকে মানে এইটা, তো 5 মান হচ্ছে 5, আর ওয়াই অ্যাক্সিসের দিকে বোঝানোর জন্য আমি জে ক্যাপ মাল্টিপ্লাই করি না, রাইট? আমি হচ্ছে জে ক্যাপ মাল্টিপ্লাই করি। আচ্ছা, এখানে জেড অ্যাক্সিসটা এই পাশে হবে না, ওই পাশে হবে, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, তো এইভাবে আমরা ডিরেকশনটা বলি না। তো একটা ভেক্টর বানানোর নিয়মই হচ্ছে তার মান এবং দিক দুইটাই মেনশন করা। তো তার ই ভেক্টরটার মান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, আর তার ডিরেকশনটা যেদিকে সেই দিকের একটা ইউনিট ভেক্টর আমার মাল্টিপ্লাই করতে হবে। এখন ই এর ডিরেকশন হচ্ছে আর এর ডিরেকশনে উল্টা, আর এর ডিরেকশন হচ্ছে বাম থেকে ডানে এখানে, আর ই এর ডিরেকশন হচ্ছে ডান থেকে বামে। তো উল্টা দিকে ভেক্টর কি হবে সেটা হচ্ছে আর ভেক্টর মাইনাস, আর সেই ভেক্টর ইউনিট ভেক্টর কি হবে মাইনাস আর ক্যাপ। বুঝতে পারছো? এটা ক্লিয়ার সবার? ওকে, সো এখন আমরা এটাকে কিন্তু আরো চেঞ্জ করতে পারি। যেমন অনেকে এইভাবে লেখে জিএম বাই আর স্কোয়ার আর মাইনাস আর আর ক্যাপকে লেখা যায় হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর মান, তাই না? একটা ইউনিট ভেক্টর কিভাবে বের করে যে ওই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান। তো এখান থেকে কিন্তু দেখো আমরা এরকম একটা সূত্র লিখতে পারি, মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু হচ্ছে আর ভেক্টর। এটাও কিন্তু ই এর ভেক্টর ফর্ম। ঠিক আছে, সবাই একটু রেসপন্ড করো, এটা বুঝছো কিনা? হ্যাঁ ভাই। ওকে, তো এখন আমাকে একটু বলো তো এইটার ইউনিট কি হতে পারে? ই এর এটার একক বা ইউনিটটা প্রথমেই মানে খুব কমন সেন্স দিয়ে কি বলা যায় যেটা ইউনিট কত? ডেফিনেশন থেকে
যে এটা হচ্ছে 1 কেজির উপর ফোর্স, তার মানে প্রতি 1 কেজিতে ফোর্স নিউটন পার কেজি। নিউটন পার কেজি। হ্যাঁ, অ্যান্ড এই নিউটন পার কেজি কিন্তু আসলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক। তো এখান থেকে কিন্তু আমি বুঝতেছি যে ই কিন্তু আসলে ওয়ান টাইপ অফ অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এটা কিন্তু আসলে একটা ত্বরণ, কারণ 1 কেজিতে করতে হয় তো তো ওই যে ভর দিয়ে বা ম্যাস দিয়ে ভাগ দিচ্ছ ফোর্সকে, এটা কিন্তু আসলে ত্বরণের ডাইমেনশনে চলে আসছে বা অ্যাক্সেলারেশন আর কি। তো সেটা আমরা একটু পর আরো ক্লিয়ার হব, বাট আই থিঙ্ক এই পর্যন্ত কারো যদি কোশ্চেন থাকে সেটা একটু ক্লিয়ার করে নাও, নাহলে পরে বুঝতে সমস্যা হবে। ওকে, সো এখন আমরা এইটা একটা ফর্মুলা দেখলাম ই এর, এটা একটা ডেফিনেশন দেখলাম, আরেকটা ডেফিনেশন দেখি। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড সবসময়ই হচ্ছে যেই বস্তুর জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ডের কথা জিজ্ঞেস করতেছো সেই ভেক্টরগুলো সবসময় ওই বস্তুর দিকে পয়েন্ট করে থাকে। এই ভেক্টরগুলো বোঝায় যে আশেপাশে একটা অবজেক্ট আসলে ওকে ওর দিকে টান দিবে, এর জন্য ভেক্টরগুলো সব ইনওয়ার্ডস, গ্র্যাভিটেশনাল ভেক্টরগুলো সব হচ্ছে ইনওয়ার্ডস। এবং এখানে আমার ছবিটা একটু আঁকা ভুল হয়েছে, যে যত কাছের অ্যারো সেগুলো তত বড় সাইজে, যত দূরে যাব আস্তে আস্তে অ্যারোগুলো কি হবে, ছোট হবে, মানে দূরেরগুলা অ্যাট্রাকশন কম ফিল করবে, যত দূরে যাব অ্যাট্রাকশন কমে আসবে, কাছেরগুলো অ্যাট্রাকশন বেশি। আচ্ছা, এখন আমাকে বলো তো এই গ্র্যাভিটেশনাল যে ফিল্ড, এটা তো একটা ভেক্টর ফিল্ড তাই না? তো এই ভেক্টর ফিল্ডটা, এটা কি এটার যদি আমি ডাইভারজেন্স বের করি, গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে এই যে ফিল্ড ইন্টেন্সিটি আর কি, এইটার যদি ডাইভারজেন্স বের করি এটা কিরকম আসবে, এটার মানটা কিরকম আসবে? মানে তোমরা তো ডাইভারজেন্স পড়ছো, ওই যে ন্যাবলা ডট ই, এই মানটা কিরকম, কি মনে হয়? তোমাদের ভেক্টর নলেজ খুবই খারাপ। নেগেটিভ না ভাইয়া? হ্যাঁ, নেগেটিভ। কেন? কারণ ডাইভারজেন্স বোঝায় যে একটা পয়েন্ট থেকে কতটা ডাইভার্স করতেছে, এখানে হচ্ছে সবাই কনভার্জ করতেছে, সো ডাইভারজেন্সের মান হচ্ছে নেগেটিভ। তোমরা হচ্ছে জাস্ট ওই নদী নৌকার ম্যাথ করছো এক গাদা, আর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করছো, বাট বুঝে পড়ছো খুব কম। আচ্ছা, সো এটার ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ। সো এগুলো বোঝা গেল যে গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখতে আসলে কিরকম হয়। যদিও বাস্তবে গ্র্যাভিটি আসলে এরকম না, মানে এই আইডিয়াগুলো আসলে নিউটনের দেওয়া, বাট এই জিনিসগুলো আইনস্টাইন এসে পরে অনেকটা চেঞ্জ করে ফেলছে। বাট তার মানে এই না যে নিউটনের দেওয়া আইডিয়াগুলো ভুল, ওগুলো কারেক্ট, বাট আইনস্টাইন এগুলো আরো মোর জেনারেল, মানে সব ক্ষেত্রে কাজ করে। নিউটনের এগুলো দেখা যায় যে অনেক ভারী অবজেক্টের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারে না, তো ওইগুলো তুমি উপরের ক্লাস শিখবা আর কি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা জিটিআর এ শিখবা। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা শিখলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড এর ইউনিট, তারপর তার মান, তার দিক, সে কি বোঝায়, তো তার ডেফিনেশন সব ক্লিয়ার হলো। আরেকভাবে তাকে একটু ডিফাইন করি, সেটা হচ্ছে মানে আরেকটা ফর্মুলা বের করবো আসলে। ধরো ফর এক্সাম্পল আমার কাছে একটা অবজেক্ট আছে এম, এই অবজেক্টটাকে কি ডাকা হয় বলো তো, মনে করে দেখো এই অবজেক্টটাকে আমরা কি ডাকি, যেই অবজেক্টের জন্য, হ্যাঁ, ফিল্ড ক্রিয়েটিং মাস বা ক্ষেত্র সৃষ্টিকারী ভর। আচ্ছা, তার থেকে আর ডিস্টেন্স দূরে আমরা এই যে 1 কেজি দিয়ে কি করি, ওর ফিল্ড ইন্টেন্সিটিটা টেস্ট করি তাই না? তো এর জন্য এই 1 কেজিকে বলা হয় টেস্টিং ম্যাস বা পরককারী ভর, যেটা দিয়ে আমরা টেস্ট করি, টেস্টিং ম্যাস। একটা হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস আর এটা হচ্ছে টেস্টিং ম্যাস। তো ধরো আমার কাছে 1 কেজির অবজেক্ট নাই, আমার কাছে টেস্টিং ম্যাস হিসেবে ধরো 1 কেজির অবজেক্ট নাই, এখন আমার টেস্ট করা খুব জরুরি। আমরা যেটা করছি যে এখানে ধরো অন্য একটা অবজেক্ট দিয়ে ট্রাই করছি, একটা এম নট ভরের বস্তু দিয়ে ট্রাই করছি। এখন এম নট ভরের বস্তু দিয়ে যদি ট্রাই করি, তাকে এই এম বস্তুটা অবশ্যই একটু বেশি জোরে টান দিবে, আমি ধরে নিচ্ছি এম নট হচ্ছে 1 কেজি থেকে বড়, তাহলে তাকে হচ্ছে কি একটু বেশি জোরে টান দিবে, এবং সেই ফোর্সটার নাম দিলাম হচ্ছে এফ, এফ ভেক্টর। আচ্ছা, এখন আমাকে বলো তো এফ এর মান কি হবে এই ছবি থেকে, এফ এর মান কিভাবে বের করব?
জি এম ইন্টু এম নট বাই জি আর স্কোয়ার। এম এম নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? জি এম এম নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন খেয়াল করে দেখো যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন ছিল যে 1 কেজি বস্তু রাখলে কতটুক ফোর্স ফিল করে। এখানে আমি রাখছি এম নট। তো এম নট যদি এফ বল ফেস করে, মানে এম নট ভর রাখলে বলটা অ্যাপ্লাই হয় এফ, তাহলে 1 কেজি রাখলে কতটুক ফিল হবে? তো ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, সেটা হচ্ছে অবশ্যই কম। সো সেটা কত হবে? এফ বাই এম নট। তো এইটাকেই আমরা বলতেছি কি? ফিল্ড ইন্টেন্সিটি ই। অ্যান্ড দেখো যদি এফ বাই এম নট করো, এখানে দেখো যে যদি এফ বাই এম নটটা করো তাহলে তুমি কিন্তু পাও জিএম বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের ই এর সূত্র, আগে যেটা বের করছি। তো ই এর কিন্তু আসলে তাহলে দুইটা সূত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম নট। কিন্তু এম আর এম নটের পরিচয়ের মধ্যে কিন্তু বিশাল তফাৎ আছে। সেটা হচ্ছে এই এমটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী ভর বা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, আর এই এম বা এম নটটা সেটা হচ্ছে টেস্টিং ম্যাস, যেটা দিয়ে টেস্ট করা হয়েছে। ওই বস্তুটা রাখার পর দেখছি যে এফ বল প্রয়োগ হয়, তখন এফ বাই এম নট করে আমি ইটা বের করছি। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সহজে বোঝা যায় যে ই এর একটা একক হচ্ছে নিউটন পার কেজি, কারণ এই যে নিউটন পার কেজি। আর আমরা আবার জানি একটা ত্বরণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম। তো এখান থেকে বোঝা যাচ্ছে ইও হচ্ছে একটা ত্বরণ আসলে, বা অ্যাক্সেলারেশন। তো এখান থেকে আমি সূত্র পেয়ে গেলাম ই ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার আর ই ইজ ইকুয়াল টু এফ বাই এম নট। আচ্ছা, যদি ভেক্টর ফর্মে এই সূত্রটা লিখতে চাই তাহলে কীরকম হবে? দেখো ই এর ডিরেকশন হচ্ছে এদিকে, আর এফ এর ডিরেকশনও কিন্তু একই দিকে। তো ই ইজ ইকুয়াল টু হবে এফ ভেক্টর বাই এম নট। এখানে কিন্তু কোনো মাইনাস বসবে না, কারণ দুইজনের ডিরেকশন সেম। ঠিক আছে? সো ইজ ইকুয়াল টু হবে এফ বাই এম নট। এম নটটা হচ্ছে তোমার টেস্টিং ম্যাস, বা মানে যেটা দিয়ে টেস্ট করে, মানে যেটা দিয়ে আমরা টেস্ট করি যে এখানে গ্র্যাভিটেশনাল পুলটা কতটা বেশি। ধরো তুমি একটা খুব বড় স্টারের কাছাকাছি গেছো, এখন ওইখানে তুমি একটু টেস্ট করতে চাও যে দেখি এখানে কত জোরে টান দেয়। তো তুমি কি করবে? ধরো তোমার হাতে একটা স্যান্ডেল ছিল, তো সেই স্যান্ডেলটা একটু ছেড়ে দেখবা যে দেখি তো কি হয়। তো যেই ছেড়ে দিলা দেখলা যে ও ধূপ ধূপ করে ওই স্টারের দিকে দৌড় দিছে, মানে অনেক জোরে একটা টান খাইছে। তো এইটাকে বলে টেস্ট করা, যে এখানে কতটা ফোর্স ফিল করে সেটা দেখে আমি বুঝতে পারবো যে এখানে ইন্টেন্সিটিটা কিরকম, এটা কি অনেক জোরে টানে নাকি আস্তে টানে এই জায়গায়। যে ফোর্সটা হবে সেটা স্যান্ডেলের ম্যাচ দিয়ে ডিভাইড করে দিবে। হ্যাঁ, তাহলে আমি 1 কেজির জন্য পেয়ে যাব যে 1 কেজি হইলে কত টানতো, সেটাকেই আমরা ইন্টেন্সিটি বলি। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলি। আচ্ছা, তো একটু এবার আমরা হচ্ছে পৃথিবীর কনটেক্সটে আসি। মানে আমরা হচ্ছে এই চ্যাপ্টার নাম কি? গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। আমরা যেটা পড়তেছি এটাকে বলে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, মানে ইউনিভার্সের যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে ফোর্স কত। আর গ্র্যাভিটি মানে হচ্ছে আর্থ আর অন্য যে কোনো একটা অবজেক্টের মধ্যে ফোর্স কত। তো আমরা এখানে যদি এখন আর্থের জন্য এই ডিসকাশনটা একটু করি, তো আর্থের জন্য ডিসকাশনটা অবশ্যই একটু ডিফিকাল্ট হওয়ার কথা, যেতে এখন আমরা পয়েন্ট অবজেক্ট নিয়ে কথা বলতেছি না, আমরা একটা স্ফিয়ার নিয়ে কথা বলছি, একটা সলিড স্ফিয়ার, মাটি এবং আরও অন্যান্য জিনিস নিয়ে একটা বড় বিগ স্ফিয়ার নিয়ে কথা বলছি। তার জন্য কিন্তু আইডিয়া একটু চেঞ্জ হওয়ার কথা, অ্যান্ড আমরা সেগুলো ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করব যে স্ফিয়ারের জন্য ফর্মুলা কীরকম হয়। বাট ফর নাও সহজ করে একটু বলি যে একটা সলিড স্ফিয়ার দিয়ে যদি কাজ করি, ফর এক্সাম্পল আর্থ, তখনও ফর্মুলা সেম থাকে। মানে ধরো আর্থ থেকে দূরে এইখানে একটা অবজেক্ট আছে যার ম্যাস হচ্ছে এম, আর আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। তো তখন আমরা তাদের মধ্যে অ্যাট্রাকশনটা, মানে আর্থ ওকে কত জোরে টান দেয়, সেই ফোর্সটাকেই তো আমরা ওয়েট বলি, বা সেই গ্র্যাভিটেশনাল পুল বলি, এফ জি গ্র্যাভিটেশনাল পুল। তো সেই ফোর্সটা কত সেটা মাপার জন্য এফ জি ইজ ইকুয়াল টু, আমরা জানি জি ইন্টু এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডিস্টেন্স কোনটা বসাবো, সেটা হচ্ছে যে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স কত। তো এই হচ্ছে আর্থের সেন্টার, এইখান থেকে এই অবজেক্টটা কত দূরে আছে। তো সেই ডিস্টেন্সটাকে আমরা বলি স্মল আর,
সেইটা দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবো। মানে সূত্র কিন্তু চেঞ্জ হয় নাই, সূত্রটা কিন্তু সিমিলার আছে, দেখতে একই রকম, ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে হিসাব করতে হবে। কেন সেন্টার থেকেই করলাম, অন্য জায়গা থেকে কেন করলাম না, সারফেস থেকে কেন নিলাম না, এগুলো আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো সামনে। তো এখন এখানে হচ্ছে আমরা তাহলে বুঝলাম যে এই ফোর্সটাকেই আমরা বলি হচ্ছে, বা এই ফেনোমেনাটাকেই আমরা বলি হচ্ছে গ্র্যাভিটি। এতক্ষণ যা পড়ছি সেটা ছিল গ্র্যাভিটেশন, মহাকর্ষ, আর গ্র্যাভিটি মানে হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ। এটাকেই কিন্তু আমরা বলি ওয়েট, মানে পৃথিবী আমাকে যত জোরে টান দেয়। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে কোন একটা এই অবজেক্টটাকে এখান থেকে যদি ছেড়ে দেই, সে এই ফোর্সের কারণে এদিকে একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ অনুভব করবে, যেটাকে আমরা নাম দিছি জি। তো এই জি এর মানটা আমরা আসলে কিভাবে বের করতে পারি? জি এর মানটা আমরা বের করতে পারি যে ওর উপর ফোর্স কত ডিভাইডেড বাই এই অবজেক্টের ম্যাস কত। এই অবজেক্টের ম্যাস হচ্ছে এম। তো আমরা যদি সেটা করি, আমরা দেখো জি এম বাই আর স্কোয়ার পাবো, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার পাবো, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর স্কোয়ার হচ্ছে এই সেন্টার থেকে ওই অবজেক্টের রাইট নাও যে ডিস্টেন্সটা আছে সেটা। তো এখান থেকে দেখো এটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিরই মানটা, এই যে দেখো। সো জি কিন্তু এই যে জি মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যাকে বলি, সে কিন্তু আসলে পৃথিবীর বা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ধরো আমরা যে বলি জি এর মান হচ্ছে 9.8, এটা বোঝায় যে আর্থের সারফেসে একটা 1 কেজির অবজেক্টকে যদি রাখি, পৃথিবী তাকে 9.8 নিউটন ফোর্সে টান দিবে। সবাই কি এই আইডিয়াগুলো মাথায় নিতে পারছি? একটু বলো তো। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন। হুম। আমি যদি 10 মিটার উপর থেকে একটা বল মানে এমনি ছেড়ে দেই, তাহলে এটার উপরেও কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন ফিল হবে না? অলমোস্ট, হ্যাঁ, 10 মিটারের জন্য জি খুব একটা ভ্যারি করবে না। ও মানে এটা মানে 10 মিটার যদি হয় তাহলে নিচে তো আর প্লাস এইচ চলে আসতেছে, সো এটার কারণে জি এর ভ্যালুটা ম্যাটার করবে না? ওইটা চেঞ্জ হবে ধরো একদম ডেসিমালের পর 9 ডিজিট পরে, তো ওইটা নেগলিজিবল। ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, এখানে এই যে চ্যাটে আরো একজন বলছো স্মলার হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ, রাইট। এখানে আমি সেটাই এখন বলবো যে এই আর্থের যে রেডিয়াস, নিজস্ব যে রেডিয়াসটা, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর সারফেস থেকে অবজেক্টটার যে হাইট, সেটাকে আমরা বলি হচ্ছে এইচ। তো ক্যাপিটাল আর যেটা আর্থের যে রেডিয়াস, এটা আমরা মুখস্থ রাখবো এই চ্যাপ্টারে, অ্যান্ড অন্যান্য চ্যাপ্টারে আমাদের লাগবে, সেটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। এই ভ্যালুটা আমাদের একদম পুরো মুখস্থ রাখতে হবে, এবং এটাকে কিলোমিটারে লিখলে 6400 কিলোমিটার। আর আর্থের যে ম্যাস, পৃথিবীর যে ভর, সেটাও মুখস্থ রাখবো, সেটা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। ওকে, হ্যাঁ, সো এজন্যই কি হ্যাঁ আমি 10 মিটার বা 20 মিটার উপর থেকে নিক্ষেপ করলে কোনো এফেক্ট পড়তেছে না? হ্যাঁ, ওটা সেমই থাকতেছে। অনেক উপরে গেলে, ধরো কয়েক কিলোমিটার উপর উঠলে, তখন দেখবা জি এর মান একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কমে গেছে। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আর্থের আর্থের রেসপেক্টে হচ্ছে আর্থ হচ্ছে সিস্টেম মাস, কিন্তু আর্থ তো আবার সানের রেসপেক্টে সানের সিস্টেমে। হুম। তো ভাইয়া যখন মানে সানের রেসপেক্ট আমরা করতেছি, তখন গ্র্যাভিটেশন কিন্তু আর্থের রেসপেক্টে হলে ওটা গ্র্যাভিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা অবজেক্টকে আমি যদি ধরো উপর থেকে ছাড়ি, সেটাকে আর্থ টানে, সানও টানে। সানের টানটা অনেক কম, সান থেকে এটা অনেক দূরে, অনেক কম। আর্থের টানটা অনেক বেশি, আর্থের টানটা ডমিনেন্ট থাকে, আমরা শুধু ওইটাই হিসাব করি। বুঝতে পারছো? যেমন মুনের কথা চিন্তা করো, মুনের উপর সানও অ্যাট্রাক্ট করতেছে, আর্থও অ্যাট্রাক্ট করতেছে। তো আর্থের অ্যাট্রাকশনটাকে বলছে গ্র্যাভিটি, আর সানের অ্যাট্রাকশনটাকে বলছে গ্র্যাভিটেশন। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, তোমরা একটু আবার জয়েন করো। সো আমরা শিখলাম যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে ক্যালকুলেট করে, এটা কি মিন করে, এটা দেখতে কিরকম, এটার সিগনিফিকেন্স কি, তারপর এটাই যে আসলে জি, মানে আর্থের ক্ষেত্রে যে ওইটাকেই জি বলি আমরা, সেটা বুঝলাম। এটা যে ওয়ান টাইপ অফ অ্যাক্সেলারেশন, মানে এটা ওয়ান টাইপ অফ অ্যাক্সেলারেশন না, এটাই আসলে অ্যাক্সেলারেশন। আর এটা হচ্ছে 1 কেজির উপর ফোর্স। অনেকগুলো আইডিয়া এখান থেকে বুঝতে পারছি, এবং এটা একটা ভেক্টর। তো এবং এখানে যে দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন,
যেগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের শিখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা তোমার মহাকর্ষীয় বিভব শক্তি। সিকোয়েন্সটা দেখো, আমরা একদম সবার শুরুতে পড়ছি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল, এরপর আমরা পড়ছি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আর এবার আমরা শিখবো হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় বিভব শক্তি। তো এখান থেকে আমাদের এই পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি, এই কনফিউশনটা আসলে অনেকটাই ক্লিয়ার হবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় বিভব শক্তি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় বিভব শক্তি বলতে আসলে কি বোঝায়? তো প্রথমে আমরা সেই কোশ্চেনটা অ্যান্সার করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করে আনবো। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলতে কি বোঝায় সেটা একটু ফার্স্টে এক্সপ্লেন করি। একটু দাঁড়াও, একটু চিন্তা করি যে কিভাবে বললে বেটার হবে। তো হ্যাঁ, ধরো আমার কাছে একটা বস্তু আছে এম, এটা হচ্ছে আমার প্রথম বস্তু এম, আর ধরো সবকিছু ওর থেকে হিসাব করব, মানে ও হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, ওর থেকে সবকিছু, মানে ধরো আমরা এই এম এর কাছে দাঁড়ানো বা আমরা হচ্ছে এম কে দেখতেছি, তো ওর থেকে ধরো একটা সার্টেন ডিস্টেন্স দূরে আরেকটা বস্তু রাখলাম যেটা হচ্ছে এম নট, ওর থেকে আরেকটা একটু দূরে আরেকটা অবজেক্ট রাখলাম এম নট, এই পজিশনটাকে আমরা ডাকতেছি এ পজিশন, এ অবস্থান, এবং এইটা হচ্ছে আর এ দূরত্বে আছে। এখন আমরা তো জানি যে স্বাভাবিকভাবেই যেটা হবে, ধরো আমরা বলে দিলাম যে এই অবজেক্টটা ফিক্স, ধরো এটাকে আমরা হাত দিয়ে ধরে রাখছি, একদম এটাকে ধরে রাখছি। এখন এখন আমরা তো জানি যে এখানে যদি এই অবস্থায় রেখে দেই, এই অবজেক্টটা ধরো ফ্রি, এটা মানে একা একা মুভ করতে পারে। তো আমরা জানি যে এই অবস্থায় যেটা হওয়া উচিত যে এম অবজেক্টটা এম নটকে নিজের দিকে টান দিবে, তাই না? ও কিন্তু একা একা এম এর দিকে চলে আসতে থাকবে। আমি যদি এম কে হাত দিয়ে ধরে রাখি, যেতে না দেই, এম নট কিন্তু নিজে নিজে এইদিকে আসা শুরু করবে। তো এখন আমরা যেটা চাই যে স্বাভাবিকভাবে অবশ্যই এদিকে যাইতে চাবে, বাট আমি যদি এই এম নটকে ধরো এম থেকে আরো দূরে নিতে চাই, ধরো এইখানে নিয়ে আসতে চাই, এইখানে একটা পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে বি, মানে এই সোজাসুজি আর কি, এখানে একটা পয়েন্ট আছে বি, এবং এটার ডিস্টেন্স হচ্ছে আর বি, এটা এম থেকে আর বি দূরত্বে অবস্থিত, বি পয়েন্টের দূরত্ব আর বি। তো এইখানে যদি নিয়ে আসতে চাই, আমাদের কি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না বা কাজ করতে হবে না? যেহেতু নর্মালি অবজেক্টটা এদিকে যেতে চায়, আমার কি করতে হবে, তাকে টেনে এদিকে নিয়ে আসতে হবে। তার মানে আমার কিন্তু বল প্রয়োগ করতে হবে বা আমার কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং আমার কিন্তু ওয়ার্ক করতে হবে। আমি ফোর্স অ্যাপ্লাই করব ডান দিকে অ্যান্ড অবজেক্টটাকে ডানে সরাবো, আমার কিন্তু একটা কাজ করতে হবে, ওয়ার্ক করতে হবে, তাই না? এইটুক কি সবাই বুঝছো? আমি ওইখান থেকে ওকে টেনে এদিকে আনবো, দ্যাটস ওয়াই আমার কিন্তু একটা কাজ করতে হবে। তো জিনিসটাকে অনেকটা একটা স্প্রিং এর মতো মনে করা যায়, যে ধরো এখানে এরকম একটা স্প্রিং, মানে জাস্ট ইমাজিন করো এখানে একটা স্প্রিং ছিল নর্মাল অবস্থায়, আমার কি করতে হচ্ছে, এই স্প্রিংটাকে টেনে লম্বা করতে হচ্ছে, অ্যান্ড আমি যদি ওইখানে নিয়ে ওকে ছেড়ে দেই, স্প্রিংটা যেরকম আবার আগের অবস্থায় আসবে, আমাদের এই বি পয়েন্টে নিয়েও যদি এম নটকে ছেড়ে দিই, সে কিন্তু আবার এদিকে মুভ করা শুরু করবে, রাইট? সো বুঝতেই পারতেছো, সে এদিকে যে মুভ করা শুরু করলো, এই এনার্জি পেলো কই? এই কাইনেটিক এনার্জিটা আসতেছে কোত্থেকে? সেটা আসতেছে এই যে আমি যখন তাকে টান দিয়ে এখানে নিয়ে আসছি, এই জায়গাটা খুব ভালো করে শুনো, এই যে এম নট অবজেক্টটাকে যখন টান দিয়ে এখানে নিয়ে আসছি, তখন আমার গা থেকে কিন্তু এনার্জি খরচ হয়েছে, আমি কিন্তু কাজ করছি। তো সেই এনার্জিটা গেল কোথায়?
সেই এনার্জিটা গেছে হচ্ছে এই সিস্টেমে। আমার বডি থেকে, আমার হাত থেকে ওই এনার্জিটা বের হয়ে এই এনার্জিটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে স্টোর হয়েছে এই এম আর এম নটের যে সিস্টেমটা তার মধ্যে। এবং আমি যখন এরপর এম নটকে ছেড়ে দিব, সে কিন্তু ওই পোটেনশিয়াল এনার্জিটাকেই আবার আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে এইদিকে ফেরত আসতে পারবে। বুঝতে পারছি? সো মেইন কথা হচ্ছে যে এখানে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইন্ট্রোডিউস করতেছি যে পোটেনশিয়াল এনার্জি। বাস্তবে কিন্তু আসলে পোটেনশিয়াল এনার্জি ওই আমরা চোখেও দেখতে পারি না বা ফিলও করতে পারি না। জিনিসটা হচ্ছে এরকম যে ও এখানে ছিল, আমি ওকে এখানে টেনে আনলাম, এরপর যদি ছেড়ে দিই ও আবার এদিকে আসবে। তো এই যে আসলো, এই এনার্জিটা আসলো কোত্থেকে? সেটা আসছে আমার গা থেকে। তো ওইটাকেই আমরা এই অবস্থায় বলি যে এই সিস্টেমের ভিতর একটা পোটেনশিয়াল এনার্জি বা একটা বিভব শক্তি জমা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু একবারও বলি নাই যে এনার্জিটা এম নটের, না, এনার্জিটা কিন্তু দুইজনের, এম এরও আবার এম নটেরও। কেন দুইজনের? কারণ ধরো আমি এম আর এম নট এখানে আছে, তো আমি এম নটকে এখানে এনে রাখলাম, এখানে আনলাম, এরপর আমি ওই যে এম কে তো হাত দিয়ে ধরে রাখছিলাম যাতে ও মুভ না করে, কারণ ওকেও তো এম নট টান দিবে। তো ওকে যদি ছেড়ে দেই সে কিন্তু আবার এদিকে মুভ করা শুরু করবে। তো ও এই এনার্জিটা পেলো কোথায়? সেটাও ওই পোটেনশিয়াল এনার্জি থেকেই। তো আমাদের কিন্তু একটা খুব বড় মিসকনসেপশন আছে যে পৃথিবী থেকে একটা অবজেক্টকে এই যে এই উচ্চতায় উঠাই, আমরা বলি এই অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি হয়েছে এমজিএইচ। কথাটা কিন্তু ভুল। এই এমজিএইচ কিন্তু এই অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি না। এটা কিন্তু এই অবজেক্টটা অ্যান্ড এই পৃথিবীটা টোটালটার পোটেনশিয়াল এনার্জি, পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ। অ্যান্ড ওই অবজেক্টটাকে উপরে উঠানোর পর আমি ছেড়ে দিই দেখে সে ওই পোটেনশিয়াল এনার্জিকে আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে রূপান্তর করতে করতে নিচে নামে। উল্টাটাও কিন্তু হতে পারতো। ধরো আমি এই জিনিসটাকে উপরে উঠায়ে, ধরো এইটাকে সামহাউ যদি এখানে ধরায় রাখতে পারতাম, ধরো হারকিউলিসকে দিয়ে আমি হচ্ছে ওই বস্তুটাকে ওইখানে ধরায় রাখলাম, তখন পুরো পৃথিবী ওর দিকে উঠে আসতো। ঠিক আছে? সো আইডিয়াটা কিন্তু মোটেও এমন না যে কোনো একটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি, না, এটা পুরো সিস্টেমের একটা পোটেনশিয়াল এনার্জি। তো তাহলে ডেফিনেশনটা কি? পোটেনশিয়াল এনার্জিটা কে? পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে একটা বস্তু এ দূরত্বে ছিল, তাকে আমি ওইখান থেকে বি দূরত্বে নিয়ে গেছি, ও এর মধ্যে একটা এনার্জি গেইন করছে, মানে আমি একটা ওয়ার্ক করছি, তো আমার এই এনার্জিটা এই সিস্টেমের মধ্যে জড়ো হয়েছে। আমি যদি এখন এখান থেকে ফোর্স সরাই নেই, সে কিন্তু আবার আগের অবস্থায় ফেরত যেতে যাবে। তো সেই এনার্জিটাকেই আমরা বলতেছি হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো এখন আচ্ছা আমরা, হ্যাঁ বলো। যখন এ পয়েন্টে ছিল তখনও কি পটেনশিয়াল এনার্জি ছিল না ওর মধ্যে? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। তো আমরা সেই জিনিসগুলো এখন আস্তে আস্তে বের করব যে এই পোটেনশিয়াল এনার্জিটা কোনখান থেকে আসলো সেটা আমরা বোঝার ট্রাই করব। তো ধরো আপাতত সব কোশ্চেন বাদ, আমরা জাস্ট এইভাবে চিন্তা করি, ধরো আমাকে একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে যে এখানে একটা বস্তু আছে এম, সেটা ফিক্সড, তার থেকে আর এ দূরত্বে এম নট একটা বস্তু ছিল। এখন আমার কাজ হচ্ছে এটাকে টেনে বি পয়েন্ট মানে আর বি দূরত্বে নিয়ে আসা। এখন কোশ্চেন হচ্ছে তুমি তাহলে কতটা কাজ করলা? আচ্ছা, তো এইটার অ্যান্সার কি হবে কেউ বলতে পারবা? মানে এই কাজটা কত? কেউ একটু গেস করো বা চ্যাটে লিখতে পারো যে কতটুকু ওয়ার্ক হবে, এই ওয়ার্কটা কত ভ্যালু। আর এ দূরত্বে আছে, সেখান থেকে আর বি দূরত্বে নিব। সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? এম এ আর বি মাইনাস আর এ। না, এটা কিন্তু হয় নাই। এম নট এ আর বি মাইনাস আর এ এম নট ইন্টু আর বি মাইনাস আর এ। ইনটু এ অ্যাক্সিলারেশন। না, ওইটা না। আসলে এটা কিন্তু বের করা সহজ না। চিন্তা করে দেখো, এখানে একটা সমস্যা আছে। আমাদের নর্মালি আমরা যে ওয়ার্কের ফর্মুলা জানি, ডাব্লিউ সমান এফ এস বা এফ ডট এস ভেক্টর দিয়ে যদি বলি, এফ এস কস থিটা আসলে। তো সেখানে এফটা কিন্তু কনস্ট্যান্ট, মানে সব জায়গায়, মানে একটা অবজেক্টকে আমরা ধাক্কা দিই, সেটাকে হচ্ছে একটা সেম বলে ধাক্কা দেওয়া হয়, সেই বলের জন্য ও এস দূরত্ব যায়।
তো সেইখানে আমরা বলি কাজটা হচ্ছে এত। বাট বলটার যদি মানে এই ফোর্সটা যদি চেঞ্জিং হয়, পরিবর্তনশীল হয়, রাস্তায় রাস্তায় চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা ওয়ার্ক এভাবে বের করতে পারি না। তখন আমাদের কি করতে হয় বলো তো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হ্যাঁ, রাইট। আমাদের তখন কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়। আমরা কিন্তু তখন খুব ছোট ছোট ডিসপ্লেসমেন্ট চিন্তা করি, মানে একবারে পুরো ডিসপ্লেসমেন্টটা চিন্তা না করে আমরা খুব ছোট একটা ডিসপ্লেসমেন্ট চিন্তা করি, যে এতটুক, মানে এই ডিসপ্লেসমেন্টটা এতই ছোট যে এর মধ্যে ফোর্সটা চেঞ্জই হয় না। এখানে কিন্তু ফোর্সটা ডিস্টেন্সের উপর বেস করেই চেঞ্জ হয়, তাই না? চিন্তা করে দেখো, যখন এ পজিশনে আছে তখন ফোর্সটা অনেক বেশি, এখন এখান থেকে যদি আর একটু ডানে আসো, এখানে আসো, তখন কিন্তু ফোর্সটা কম। আরো ডানে আসো, বিতে যদি আসো, তখন ফোর্সটা আরো কম। আমরা কিন্তু বুঝতেছি যে ফোর্সটা কিন্তু রাস্তায় রাস্তায় চেঞ্জ হচ্ছে, মানে একটু সামনে আগাবো ফোর্স কমে যাবে, আর একটু সামনে আগাবো ফোর্স আরো কমবে। তো ফোর্সটা যদি ডিস্টেন্সের উপর বেস করেই চেঞ্জ হয়, তাহলে আমি এত ছোট একটা ডিস্টেন্স চিন্তা করি, মানে এত ছোট একটা ডিসপ্লেসমেন্ট চিন্তা করি যেখানে আসলে ফোর্স চেঞ্জই হয়নি, মানে এত ছোট, মানে ফোর্সের ডিফারেন্সটা একদম জিরো। অ্যান্ড এত ছোট আমরা কল্পনা করতে পারি, আমাদের লিমিটের আইডিয়া আছে, আমরা জানি যে এরকম ছোট কোয়ান্টিটি নিয়ে ডিল করা আমরা শিখছি ক্যালকুলাস। সো এত ছোট একটা ডিসপ্লেসমেন্ট চিন্তা করব ডিআর, যেখানে ফোর্সটা চেঞ্জই হয় নাই। তো সেই ওই ছোট অংশটুকুতে তো ফোর্সটা একই। তো সেইখানে আমি হচ্ছে এফ ডিআর করে ওয়ার্কটা বের করব। সেটা হবে একটা ছোট ডিসপ্লেসমেন্ট সরানোর জন্য ওয়ার্ক, ছোট জায়গা সরানোর জন্য ওয়ার্ক। আমি যদি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে এরকম সমস্ত ছোট ওয়ার্কগুলা যোগ হয়ে টোটাল ওয়ার্কটা পাওয়া যাবে। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের আইডিয়াই সেটা। তো এখন আমরা সেটা ইন্টিগ্রেশন ইউজ করে বের করব। আমরা যেহেতু এখন ইন্টিগ্রেশন পারি, লাকিলি আমরা এখানে সব কিছু খুব ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তো দেখো কিভাবে সেই ওয়ার্কটা বের করি। আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি এ আর বি একই লাইনের উপর। এটা কিন্তু আলাদা লাইনে হলেও সমস্যা নেই, বাট সেই ইন্টিগ্রেশনটা জটিল। মানে সেইটা বোঝানোর জন্য আমাদের যে এরকম মানে ভেক্টর ক্যালকুলাস জানা দরকার, সেটা আমরা জানি না। আমরা কিন্তু সব এই যে ম্যাথে যা পড়তেছি এগুলো সব স্কেলার ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের একটু ফ্লেভার তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টরে পাইছো, ওই যে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স। ওইখানে কিন্তু তুমি আসলে ডিফারেন্সিয়েশন করো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এই ফিজিক্সের অনেক কিছুই, মানে সবই আসলে ভেক্টর ক্যালকুলাসের উপর ডিপেন্ডেন্ট। তো সেইটা আমরা এখনো শিখি নাই মানে কলেজে। তো ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন দেখবা যে এরকম লাইন ইন্টিগ্রাল, তারপর এই টাইপের ইন্টিগ্রেশনগুলো কিভাবে করে। তো তখন তুমি এটা আরো ক্লিয়ার হবে। বাট ফর নাও আমি জাস্ট সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি এ আর বি একই লাইনের উপর। বাট এটা একই লাইনে নাও হতে পারে, ধরো এ এখানে আর বি এখানে। অ্যান্ড বস্তুটাকে ধরো সোজা পথে আনো নাই, তুমি এরকম বাঁকায় তারায় আনছো, তখনও রেজাল্ট সেমই আসবে। বাট সেটা কমপ্লিকেটেড তোমাদের লেভেলে, তো ওই জন্য এটা আমরা এখন দেখাইতে পারবো না। তো আমরা তাহলে বের করি যে এখানে কতটা ওয়ার্ক হয়। তো আমরা বুঝছি যে শুধু বল গুণ স্মরণ করে আসলে ওয়ার্ক বের করা যাবে না, এখানে বল চেঞ্জ হচ্ছে। তো আমাদের এখন খুব লো লেভেলে নামতে হবে, মানে ছোট ছোট ডিসপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। ধরো এখানে আমি এত ছোট একটা ডিসপ্লেসমেন্ট নিলাম, এখানে যদি অনেক বড় করে রাখছি, বাট এটা আসলে অনেক ছোট একটা কোয়ান্টিটি। এখানে খুব ছোট একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ চিন্তা করলাম, যেটা হচ্ছে ডিআর, এবং সেটা একটা ভেক্টর, তাই না? এখান থেকে ডান দিকে। আর এখানে আরেকটা জিনিস করি, আমরা কত দূরে আসি রাইট নাও সেইটা বোঝার জন্য যে ভেক্টরটা নিলাম সেটা হচ্ছে আর। তো ব্যাপারটা এরকম, এম অবজেক্টটা থেকে আর দূরত্বে গেলাম, এটা একটা ভেক্টর। এম অবজেক্টটা থেকে আর দূরত্বে গেলাম, এম অবজেক্টটা থেকে আর দূরত্বে গেলাম, সেইখান থেকে আরেকটু সামনে আগাইলাম, আরেকটু সামনে, সেটা হচ্ছে ডিআর। মানে এত অল্প পরিমাণ আগাইছি যে বোঝাই যাচ্ছে না যে আগাইছি। এখন তাহলে বলো তো, এই আর পজিশনের যে বল ভার্সেস একটু সামনে আগানো ডিআর পরিমাণ সামনে আগানোর পর যে বল, এই দুটো কি সেম নাকি ডিফারেন্ট? হ্যাঁ, সেমই ধরা যায়। সেম, কারণ আমি আর দূরত্বে আসছি, এখানে একটা বল আছে, এখান থেকে হালকা মানে জিরোর একদম কাছাকাছি একটা লেংথ আমি সামনে আগাইলাম। তার মানে আমার ফোর্স আসলে চেঞ্জই হয়নি। এখানে বলা যায় যে এখানে ফোর্সটা ওই আর দূরত্বে যত ফোর্স সেটাই আছে। তো আর দূরত্বে ফোর্স কত, এখানে এই এম নটটা যখন এখানে আছে তখন তার উপর ফোর্স কত, তখন তার উপর এইদিকে ফোর্সটা কত, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত। তো সেই মানটা কত বলো তো?
এফ ইকুয়ালস জি স্মল এম এম নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এই পরিমাণ ফোর্স কাজ করতেছে। এখন দেখো এই পরিমাণ ফোর্স কাজ করতেছে গ্র্যাভিটেশনের জন্য। এখন তুমি কি চাচ্ছ? এ থেকে বিতে ওকে নিয়ে আসতে চাও। তুমি হচ্ছে এ থেকে বিতে ওকে নিয়ে আসতে চাও। তাহলে তোমার কি অ্যাটলিস্ট এই পরিমাণ ফোর্স উল্টা দিকে অ্যাপ্লাই করতে হবে না? আরও বেশি করতে পারো চাইলে, আরও বেশি করলে তখন অবজেক্টের অ্যাক্সেলারেশন হবে। বাট তুমি যদি অ্যাটলিস্ট এই পরিমাণ ফোর্স দাও তখন কিন্তু ফোর্স দুটা কাটাকাটি হবে, তখন কিন্তু সেম ভেলোসিটিতেই এ থেকে বিতে আসতে পারবে। মানে কি করব, এতে বসে এম নটকে খুব হালকা একটা টোকা দিব, আর উল্টা দিকে হচ্ছে এফ এর সমপরিমাণ বল অ্যাপ্লাই করব। তখন যেটা হবে, ও আস্তে আস্তে সেম ভেলোসিটিতে বিতে চলে আসতে পারবে। আমার কিন্তু এক্সট্রা কোনো ফোর্সও দেওয়া লাগলো না, এবং ও কিন্তু সমবেগে আসছে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আসছে, ইউনিফর্ম ভেলোসিটিতে আসছে। ওর কিন্তু অ্যাক্সেলারেশন বা ত্বরণ হয় নাই। চাইলে ঘটাইতে পারতাম, বাট মিনিমাম কত লাগতেছে সেটা হচ্ছে যে আমি যেই পরিমাণ ফোর্সে এম ওকে টানে বাম দিকে, সেই একই পরিমাণ ফোর্স ডান দিকে দিয়ে ওইটাকে ব্যালেন্স বা নিউট্রালাইজ করে ফেলবো। তো গ্র্যাভিটেশনাল ফোর্সটার মান হচ্ছে এত, এবং সেটা কাজ করে বাম দিকে। তাহলে তাহলে বুঝতে পারলাম না জিনিসটা। কোন পার্টটা? এই যে কনস্ট্যান্ট ভেলোসিটির কথা যেটা বললেন। হ্যাঁ, ধরো এখানে একটা অবজেক্ট আছে, তাকে এম এদিকে টানার জন্য রেডি, সে টান টান দিচ্ছে অলরেডি। এখন আমি যদি ওকে এদিকে আনতে চাই, আমার অ্যাটলিস্ট এই পরিমাণ ফোর্স দিতে হবে না? হ্যাঁ, আদারওয়াইজ তো ও বামে যাবে, তাই না? তো আমার অ্যাটলিস্ট মানে এই পরিমাণ ফোর্স দিতে হবে, এর থেকে একটু বেশি দিব যাতে ও অ্যাটলিস্ট চলা শুরু করে। তারপর যদি আমি ওর উপর এদিকে যত ফোর্স ততটুকুও অ্যাপ্লাই করি, তাও কিন্তু ও চলতে থাকবে, তাই না? একবার যদি ও একটা স্মল ভেলোসিটি অ্যাচিভ করে ফেলে, এরপর কিন্তু ও সমবেগে ডান দিকে যেতেই থাকবে, কারণ ওর উপর কোনো বল নাই, নিট ফোর্স জিরো। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, এটাই। তো আমরা কতটুকু ফোর্স এখানে অ্যাপ্লাই করতেছি? এই পরিমাণই। এই যে মানে আমাদের লিস্ট যতটুকু ফোর্স দিলে হয়ে যায় ততটুকু আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, একই পরিমাণ। সো একই লেন্থের একটা ভেক্টর রাখবো আমরা। এই দিকে হচ্ছে মানে এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বাই মি, ধরো ফোর্স অ্যাপ্লাইড বাই কাভি, ঠিক আছে? বা কিউ দিয়ে লিখি, এফ কিউ, যে এই ফোর্সটা অ্যাপ্লাই করতেছি আমি। তো আমি কতটুকু কাজ করতেছি, আমি যতটুকু কাজ করব সেই পরিমাণ এনার্জি এই সিস্টেমে ঢুকবে, তাই না? আমি কাজ করে কষ্ট করে এটাকে টেনে লম্বা করলাম, আমার গা থেকে এনার্জিটা তো হাওয়ায় মিলাই যায়নি, এটা গেছে এই সিস্টেমের ভিতর। এবং যখন এরপর এই অবজেক্টটাকে ছেড়ে দিব, অবজেক্টটা আবার ওই এম এর দিকে আগানো শুরু করবে। তো আমি কতটুকু কাজ করলাম সেটাই হচ্ছে আমার বের করা টার্গেট। সো আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটারও মান এই জিএমএম বাই আর স্কোয়ার, জিএম নট বাই আর স্কোয়ার, অ্যাটলিস্ট এই পরিমাণ ফোর্স আমাকে দিতেই হয়েছে, এর থেকে কম দিলে তো হবে না। আর এখন আমরা বের করতে চাই আমি কতটুকু কাজ করছি, ওয়ার্ক ডান বাই মি, ওয়ার্ক ডান বাই মি, আমার দ্বারা কৃত কাজ, ডাব্লিউ কিউ। বইয়ে এটাকে লেখা এজেন্ট, ওয়ার্ক ডান বাই এজেন্ট, বাইরের একজন কত কাজ করছে। সো ওয়ার্ক ডান বাই মিটা কিভাবে বের করব? যেটা করতে হবে, একবারে তো পুরোটা বের করা যাবে না, কারণ এফ কিউ বা এফ এইগুলো আর এর মানের সাথে সাথে চেঞ্জ হচ্ছে যত এ থেকে বি এর দিকে যাচ্ছি। তো আমরা যেটা করব যে, ভাইয়া হ্যাঁ বলো। এখানে এফ কিউ যেটা, সেটা তো এফ এর থেকে একটু হইলেও স্লাইটলি বড় হবে না, মানে নেগলিজিবল হলেও? ইনিশিয়ালি বড় হবে, বাট থ্রু আউট দ্য পাথ বড় হওয়ার দরকার নেই, সমান থাকলেই হবে। একদম শুরুতে ধরো 1 ন্যানো সেকেন্ডের জন্য বড় ছিল, তাহলে এই অবজেক্টটা একটু ডানে সরা শুরু করবে। এরপর যদি এই ফোর্সটা বাম পাশের ফোর্সের সমান হয়েও যায়, নিট ফোর্স হবে জিরো, বাট অবজেক্টটা যেহেতু সরা শুরু করছে অলরেডি, সে কিন্তু সেম ভেলোসিটিতে বা ইউনিফর্ম ভেলোসিটিতে এ থেকে বিতে পৌঁছায় যাবে। বুঝতে পারছি? আমরা কিন্তু ফিজিক্সে একদম এই নেগলিজিবল চেঞ্জগুলো ইগনোর করি। অবশ্যই একটু বেশি ফোর্স তো দিতেই হবে, নাহলে তো চলাই শুরু করবে না। বাট সেইটা আমার অ্যানালাইসিসে গুরুত্বপূর্ণ না, সেটা আমি ম্যাথে নিয়ে আসবো না। যেমন একটা অবজেক্ট আমি নিচ থেকে উপরে উঠাবো, আমার তো তার ওয়েটের থেকে একটু বেশি ফোর্সেই দিতে হয়, কিন্তু আমরা কিন্তু বলি যে আমরা এমজি ফোর্সে উপরের দিকে ঠেলা দিচ্ছি। বুঝতে পারছো? কারণ সেই নেগলিজিবল অ্যামাউন্টে এত নেগলিজিবল যে ওটাকে কোয়ান্টিফাই করা পসিবল না, বা ওইটা এত ছোট,
ওইটা হচ্ছে ধরো আমার ফোর্স এফ প্লাস ডিএফ, ডিএফ তো জিরোর কাছাকাছি, বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা এই আর দূরত্বে চিন্তা করতেছিলাম। আর দূরত্বে যখন আছে অ্যাট দ্যাট মোমেন্ট ওর উপর বাম দিকে কাজ করছে এফ ফোর্স গ্র্যাভিটির জন্য বা গ্র্যাভিটেশনের জন্য, আমি সেই পরিমাণ ফোর্স দিয়ে ডানে টান দিচ্ছি। এখন সেই পরিমাণ টান দিয়ে ধরো আমি ডিআর পরিমাণ লম্বা করছি ওকে, মানে সরি লম্বা তো না, ডিআর পরিমাণ সরাইছি ডানে। তাহলে আমি কতটুক, আমি একটা স্মল ওয়ার্ক করছি এখানে, তো আমি কতটুক স্মল ওয়ার্ক করলাম এখানে, ডিডাব্লিউ কিউ কত, মানে টাইনি ওয়ার্ক ডান বাই মি এটা কত, সেটা হবে আমার অ্যাপ্লাই করা ফোর্স ভেক্টর ডট ডিআর ভেক্টর, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এই তোমাদের রেসপন্স খুব খারাপ, একটু বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? এবার একটু আবার বলবেন। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এই পার্টটা ও সরি এটা ভেক্টর তো না, এটা ওয়ার্ক। ডিডাব্লিউ কিউ মানে আমি কতটুকু স্মল ওয়ার্ক করলাম, এই আমি এইখানে ছিলাম তাই না, এই পজিশনে ছিলাম, তো এইখান থেকে ডিআর পরিমাণ যদি ডানে সরে আমি কতটুকু ওয়ার্ক করলাম, সেটা হচ্ছে আমার অ্যাপ্লাই করা ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এখন ডট প্রোডাক্ট কিভাবে করে? ডট প্রোডাক্ট করে হচ্ছে ফোর্স দুইটার মান এর গুণফল গুণ তাদের মধ্যে অ্যাঙ্গেলের কজ। এখন এফ কিউ আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো ফার্স্ট? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তারা সেম ডিরেকশন আছে। সো এখান থেকে আমি তাহলে বলতে পারি আমার স্মল ওয়ার্কটা হচ্ছে এফ কিউ ডিআর। এখন এফ কিউর মান কত? জি এম এম নট বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে আমার করা একটা স্মল ওয়ার্ক, যখন আর দূরত্বে ছিল ওইখান থেকে ডি আর সামনে আগানোর জন্য আমার ওয়ার্ক করা লাগছে এত। এখন আমি তো আর এতটুকু সরাইনি, আমি সরাইছি এ থেকে বি পর্যন্ত, তাহলে টোটাল ওয়ার্কটা কি হবে? সবগুলা স্মল ডিডাব্লিউ কিউ এর সাম, ইনফিনিটসিমাল যতগুলো ডিডাব্লিউ কিউ ছিল সবার ইন্টিগ্রেশন, সবার সামেশন, তাই না? আমরা তো ইন্টিগ্রেশনে এই আইডিয়াগুলোই শিখছি। অ্যান্ড ডিডাব্লিউ কিউ এক্সপ্রেশনটা কত, মানে ভ্যালু কি এটার? জি এম এম নট ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর, ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এইটার ইন্টিগ্রেশন। এখন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ভ্যারিয়েবলটা হচ্ছে আর, এবং এখানে কিন্তু আমার একটা লিমিট বসাতে হবে যে আমি কত থেকে কতর মধ্যে ইন্টিগ্রেশনটা করতেছি। তো দেখো একদম শুরুতে আমার অবজেক্টটা কোন পজিশনে ছিল? আর এ, মানে তখন আর এর ভ্যালুই ছিল কত, মানে এই যে আর ভেক্টরটা আমি আরবিট্রারি একটা পজিশনে মানে মাঝখানে যে কোনো একটা জায়গায় যে আর ধরছি, এই আরটা শুরুতে কত ছিল? আর এ, মানে তার মান ছিল আর এ, আর লাস্টে কত হয়েছে, কার সমান হয়েছে? আর বি। সো এখানে আমার RB ইন্টিগ্রেশনটা হবে আর এ থেকে আর বি পর্যন্ত। এখন আমরা এখানে ইন্টিগ্রেশনটা খুব ইজিলি পারফর্ম করতে পারবো, অলরেডি এটা পারি। এই জিএমএম হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বের করে আনলাম, আর ডিআর বাই আর স্কোয়ার এখানে হচ্ছে আর এ থেকে আর বি। আচ্ছা, ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কত? -1 বাই আর, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর এ, আপার লিমিট আর বি। তো আমরা এখানে যদি প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই আমাদের সেই ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, সেখান থেকে আমরা পাই জি এম এম নট 1 বাই আর এ মাইনাস 1 বাই আর বি। সবাই কি বুঝছি? ওয়ার্কটা যে বের করলাম এ থেকে বিতে, থার্ড ব্র্যাকেট দিয়ে করা লাগবে না? থার্ড ব্র্যাকেট না দিয়ে এভাবে হচ্ছে একটা ভার্টিক্যাল দাগ দিয়ে নিচে উপরে লেখা যায়, এটাও এটা মোর কমন নোটেশন, আমাদের বাংলাদেশি টেক্সট বুকগুলোয় থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া। সবাই কি বুঝছি? জি এম এম নট 1 বাই আর এ মাইনাস 1 বাই আর বি। সাদিফ বুঝতে পারছো? মানে আমরা একদম ইন্টিগ্রেশনের একটা ফার্স্ট হ্যান্ড এক্সাম্পল দেখলাম, ইউজ কেস দেখলাম। আচ্ছা, এখনো আমাদের আর একটু ডিসকাশন এখানে বাকি আছে, এরপর হচ্ছে আমরা শেষ করবো এটা। সো আমরা দেখলাম যে ওয়ার্কটা কত, ওয়ার্কটা বের করলাম ইন্টিগ্রেশন দিয়ে, নাইস। এখন আমরা যে ওয়ার্কটা এখানে বের করছি সেটা
সাথে পোটেনশিয়াল এনার্জির কি সম্পর্ক, মানে আইডিয়াটা কিভাবে আসে সেটাতে আসি। তো দেখো, এইখানে আমরা একটা ওয়ার্ক করছি, তাই না? এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ক করছি। এখন সেই ওয়ার্কটা করছি যে আমরা এ থেকে বিতে, মানে এখানে একটু দেখাই, এ থেকে বিতে হচ্ছে একটা বস্তুকে সরাই নিছি। তো আমরা এখানে একটা নোটেশন নিয়ে আসি আমাদের সুবিধার্থে, যে এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই আজ, মানে ওয়ার্ক ডান বাই, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই মি, মানে আমরা কাজ করছি এত। ওয়ার্ক ডান বাই মি, ওয়ার্ক ডান বাই মি টু মুভ দিস অবজেক্ট ফ্রম এ টু বি। আচ্ছা, আমার কৃতকাজ, মানে আমার ফোর্সটা ছিল কোন দিকে? ডান দিকে। এটা এই কাজটা করছি আমি। আচ্ছা, ওই সময় আহ, আমার ফোর্স ছিল, আমি ডান দিকে, মানে অবজেক্টটা ডান দিকে সরছে, আমার কাজটা এর জন্য হচ্ছে পজিটিভ। বাট ওই সময় কিন্তু অবজেক্টের উপর গ্র্যাভিটি ঠিকই কাজ করছে, সে কিন্তু এমন না যে বসেছিল, সে কিন্তু বাম দিকে কাজ করছে ঠিকই। তো গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করছে বলো তো? সেটাকে আমরা বললাম শুধু ডাব্লু, মানে এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তার ওয়ার্কটা কি জিরো নাকি পজিটিভ নাকি নেগেটিভ, কি মনে হয়? নেগেটিভ। নেগেটিভ, কারণ সে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছে ঠিকই, বাট ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমাদের জন্য উল্টা দিকে। তো তার ফোর্সটা কিন্তু আসলে আরো একটা নেগেটিভ ওয়ার্ক করছে। তো এইটাকে আমরা বলতেছি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, যে ও কতটুকু কাজ করতেছে। তো ওর কাজটা হচ্ছে জাস্ট আমাদের কাজের নেগেটিভ, মানে বুঝতেই পারতেছো ওর জন্য সবই সেম। এখানে এফ কিউর জায়গায় বসতো এফ, আর এখানে তখন মানটাও একই বসতো, বাট কজ জিরোর জায়গায় বসতো কজ 180। কারণ দেখো এফ হচ্ছে বাম দিকে, এই যে এফ হচ্ছে এই ভেক্টরটা, এটা বাম দিকে, আর ডি আর কিন্তু ডান দিকে। দুইটার মধ্যে কিন্তু 180 ডিগ্রির একটা অ্যাঙ্গেল আছে। তো এর জন্য কিন্তু এই দুইটা অপোজিট। সো সবই সেম আসতো, জাস্ট লাস্টেরটা মাইনাস আসতো। সো আমি যদি ওইভাবে লিখি, এটা হয়তো জিএমএম নট 1/RB মাইনাস 1/RA, 1/RB। এখানে হ্যাঁ বলো। বিআর এর ভ্যালুটা অপোজিট দিকে দেখি তো নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, তাই না? হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আমি গ্র্যাভিটির ওয়ার্কটা বের করলাম। এটা হচ্ছে গ্র্যাভিটির করা কাজ। এখন মানে ধরো আমরা বললাম, মানে এখানে মেইন, মানে এখানে গ্র্যাভিটি যে ওয়ার্কটা করছে, এখানে গ্র্যাভিটি যে ওয়ার্কটা করছে সেটা আর আমাদের ওয়ার্কটা কিন্তু ইকুয়াল বাট অপোজিট। তো এখানে আমরা যদি শুধু গ্র্যাভিটির ওয়ার্কটা এখন কনসিডার করি, ধরো এই অবজেক্টের উপর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, ধরো শুধু গ্র্যাভিটি ওয়ার্কটা করছে। তো সেক্ষেত্রে গ্র্যাভিটির যে ওয়ার্ক, সেটা সমান একটা জিনিস লেখা যায়। মানে আমরা দুইজনই যদি কাজ করি, তখন যেটা হবে যে অবজেক্টটা এখান থেকে চলা শুরু করে বি পর্যন্ত আসবে, বাট বিতে এসে থেমে যাবে। মানে যেমন কথার কথা, আমি আমার হাতে একটা কলম নিয়ে নিচ থেকে একটু উপরে উঠায় ধরলাম। তো এখানে কিন্তু শুরুতেও কলমটা স্টেশনারি ছিল, উপরে উঠানোর পরেও কলমটা স্টেশনারি আছে, বাট মাঝখানে কিন্তু আমিও কাজ করছি, গ্র্যাভিটিও কাজ করছি। মানে এটা একটু ছবি এঁকে দেখাই, আমি আসলে এখানে মুখে বললে বুঝবো না। ধরো এখানে একটা অবজেক্ট আছে, তো এই অবজেক্টটাকে আমি উঠায় এখানে ধরলাম। শুরুতে ওর কাইনেটিক এনার্জি কত? 0। উপরে উঠায় যখন এইখানে ধরলাম, আমার হাতে ধরে রাখছি, এখানে ওর কাইনেটিক এনার্জি কত? 0। বাট মাঝখানে কিন্তু আমি ওয়ার্ক করছি, আমি ওকে উঠানোর জন্য 20 জুল কাজ করছি, আর গ্র্যাভিটি নিচের দিকে অ্যাক্ট করার কারণে সে মাইনাস 20 জুল কাজ করছে। তাহলে দুইজনের টোটাল ওয়ার্ক ডান কত হয়েছে এই অবজেক্টের উপর? 20 - 20 0। আর এর জন্যই শুরুর কাইনেটিক এনার্জিও 0, লাস্টের কাইনেটিক এনার্জিও 0। বুঝতে পারছি? শুরুর কাইনেটিক এনার্জি 0 এবং লাস্টের কাইনেটিক এনার্জি 0, কারণ তোমরা এই যে ওয়ার্ক এনার্জিতে পড়ছো, একটা অবজেক্টের উপর যতটা কাজ হয় সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জির পরিবর্তনের সমান, তার গতিশক্তির পরিবর্তনের সমান। ওয়ার্ক এনার্জি থিওরেম, একটা অবজেক্টের উপর যতটুকু কাজ করা হয় সেটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জির চেঞ্জের সমান। সেটার সবচেয়ে ভালো এক্সাম্পল কিন্তু এটা, যে একটা অবজেক্ট ছিল, তাকে আমি এখান থেকে উঠায়ে, ধরো আমার হাতে করে এটাকে উঠে আমার মাথার উপর রাখলাম, তো মাথার উপরেও স্টেশনারি আছে, ফ্লোরেও স্টেশনারি ছিল।
আমি কাজ করছি 20 জুল, গ্র্যাভিটি কাজ করছে -20 জুল, ওভারঅল ওয়ার্ক হয়েছে 0, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে কত? 0। ঠিক আছে, তো যদি শুধু গ্র্যাভিটি এখানে কাজটা করতো তখন কি হতো? যেমন এই কেসে শুধু গ্র্যাভিটি যদি কাজটা করে তখন কিন্তু অবজেক্টের একটা কাইনেটিক এনার্জি চেঞ্জ আসবে, তাই না? এ থেকে বিতে নিতে গ্র্যাভিটি যদি একটা কাজ করে তখন কিন্তু অবজেক্টের কাইনেটিক এনার্জিও চেঞ্জ হবে। এখন হ্যাঁ, এখানে একটা খুব ঘোরতর কোশ্চেন আসতে পারে যে এটা কেমনে পসিবল, গ্র্যাভিটি টানতেছে বাম দিকে বাট অবজেক্টটা এ থেকে বিতে যাবে, এটা তো সম্ভব না। থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি অবশ্যই এটা ট্রু না যে এ থেকে বিতে যাবে, এটা তো হয় না। বাট এখানে আমরা পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা আনার জন্য ধরে নিচ্ছি, জাস্ট ডেরিভেশনের সাথে ধরে নিচ্ছি যে গেল এ থেকে বিতে, সামহাও ম্যাজিক্যালি গেছে, বাট এনার্জির কি চেঞ্জটা হয় সেটা চিন্তা করি। বাস্তবে যেটা আসলে হয় বা প্র্যাকটিক্যালি যেটা হওয়ার কথা, যে যদি এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে অবজেক্টের বি থেকে এতে আসার কথা, এ থেকে বিতে, এটা তো ওই যে এনট্রপি বিরুদ্ধ কাজ, তাই না? এটা তো ন্যাচারালি হওয়ারই কথা না। বাট আমার ম্যাথ তো ঠিক আছে, আমি যদি ধরে নিই এ থেকে বিতে গেছে, হ্যাঁ নেগেটিভ ওয়ার্ক হয়েছে, সেটাতে আমার সমস্যা তো নাই, আমার কাইনেটিক এনার্জিও নেগেটিভলি চেঞ্জ হয়েছে। বা এইভাবে আরেকটু ধরো, আরেকটু বেটার ওয়েতে চিন্তা করার ওয়ে হচ্ছে যে ধরো এই অবজেক্টটার শুরুতে একটা বিশাল কাইনেটিক এনার্জি ছিল, ধরো ও গতিশীল ছিল, এখন তো ও এ থেকে বিতেই যাবে। ধরো এখানে একটা ক্রিকেট বল, সে হচ্ছে এ থেকে বিতে যাচ্ছিল, মানে এই ডান দিকে যাচ্ছিল, তো তখন তো সে এমনিই ডান দিকে যাবে, কিন্তু গ্র্যাভিটি তো ওকে বাম দিকে টেনে ধরছে, এবং এই কারণে কিন্তু সে একটা নেগেটিভ ওয়ার্ক করবে, এবং আমার ওই অবজেক্টটা কিন্তু স্লো ডাউন হবে, এই এম নট কিন্তু আস্তে আস্তে কাইনেটিক এনার্জি হারাবে। সো আমার কিন্তু এটা ইনভ্যালিড কিছু না যে শুধু গ্র্যাভিটি আছে এখানে। ঠিক আছে, মানে সহজভাবে বললে ধরো তুমি আর্থের সারফেস থেকে উপরের দিকে একটা টেনিস বল ছুঁড়ে মারছো, তো ওর উপর কিন্তু একমাত্র গ্র্যাভিটি কাজ করতেছে, তখন যখন ছুঁড়ে মারা হয়ে গেছে ওর উপর কিন্তু গ্র্যাভিটি কাজ করছে, কিন্তু অবজেক্টটা তাও তো উপরের দিকে যাচ্ছে, তাই না? এখানেও ওইভাবে চিন্তা করতে পারো। তো এখন আমরা দেখি ম্যাথ কি বলে এখানে, মানে এই হিসাবটা করি যে এ থেকে বিতে একটা অবজেক্ট গেল, গ্র্যাভিটি একা কিছুটা কাজ করলো, ধরো আমরা এবার কিছু করলাম না, আমরা তো করে দেখছি যে আমরা করলে যেটা হয় যে শুরুতেও স্টেশনারি থাকে, লাস্টেও স্টেশনারি থাকে, আমার কাজ পজিটিভ, গ্র্যাভিটির কাজ নেগেটিভ, কাটাকাটি। বাট যদি গ্র্যাভিটি একা কাজটা করে তখন ওর কাইনেটিক এনার্জি বা গতিশক্তির একটা পরিবর্তন হবে। তো গ্র্যাভিটি কাজ কতটুকু করছে সেটা অলরেডি আমার জানা, সেটা আমি অলরেডি বের করছি যে GM_m0 এটা একটা নেগেটিভ কাজ, 1/RB - 1/RA, মানে ওটা নেগেটিভ কাজ করছে, তাহলে ওর গতিশক্তির পরিবর্তনটাও হবে নেগেটিভ, মানে কাইনেটিক এনার্জি কমবে। আচ্ছা, পরিবর্তন মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালি ও কোথায় আসছে? বিতে, আর শুরুতে কই ছিল? এতে। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে, আমি কে দিয়ে না লিখে জাস্ট কে দিয়ে লিখছি, কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে বিতে কাইনেটিক এনার্জি কত মাইনাস এতে কাইনেটিক এনার্জি কত। আচ্ছা, আমার যেটা মনে হয়েছে আমি একটু দ্রুত বলছি সব, তো তোমরা ফলো করতে পারছো এই পর্যন্ত সব? কারো কোনো কোশ্চেন থাকলে একটু ক্লিয়ার আচ্ছা হয়ে নাও। ভাইয়া, এটা বুঝলাম না যে গ্র্যাভিটির পজিটিভ ওয়ার্ক কখন বুঝবো আর নেগেটিভ ওয়ার্কটা কখন বুঝবো? এই ক্ষেত্রেই তো গ্র্যাভিটির মতো কাজ করতেছে, মানে অ্যাট্রাক্ট তো করতেছে। হ্যাঁ, বাট ধরো এক্সাম্পলটা দেই, ধরো এই হচ্ছে আর্থ সারফেস, এইখান থেকে একটা টেনিস বল ছেড়ে দিলাম, সে তাকে পৃথিবীর নিচের দিকে টানতেছে, সে পড়তেছেও নিচে, পজিটিভ ওয়ার্ক। এবার ধরো এই হচ্ছে আর্থ সারফেস, আমি একটা টেনিস বলকে এদিকে ছুড়ে দিলাম, সে উপরে উঠতেছে, আস্তে আস্তে স্লো হচ্ছে, সে উঠতেছে উপরে, পৃথিবী টানতেছে নিচের দিকে, নেগেটিভ ওয়ার্ক। বুঝছি? আচ্ছা, মানে উপরের মানে সেকেন্ড কেসে তো মানে ভেলোসিটি কমতেছে, তাহলে আরে মানে কসের গ্র্যাভিটি অ্যাঙ্গেল তো আর ওটা কিছু। করতেছে না। মানে হচ্ছে সহজ কথা হচ্ছে যে অবজেক্টটা থেকে যদি মানে আহ, প্রথম অবজেক্টটা থেকে দ্বিতীয় অবজেক্টটা যদি দূরে সরে যায় তাহলে নেগেটিভ ওয়ার্ক, কাছে আসলে পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, অথবা এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন চিন্তা করো, ফোর্স এদিকে আর এই অবজেক্টটাও এদিকে পড়তেছে, দুইটা একই দিকে, পজিটিভ ওয়ার্ক। এখানে ফোর্স নিচের দিকে, অবজেক্টটা যাচ্ছে উপরের দিকে, নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, এটি। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা এখানে একটা জিনিস
স্টাবলিশ করলাম যে বি পজিশনের কাইনেটিক এনার্জি মাইনাস এ পজিশনের কাইনেটিক এনার্জি ডিফারেন্সটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো আমি একটা কাজ করি, এখানে এই বি ওয়ালা যে টার্মগুলো আছে তাদেরকে একসাথে করি। সো কে বি প্লাস মাইনাস জি এম এম নট বাই আর বি, এভাবে লিখলাম, ইজ ইকুয়াল টু লিখলাম কে এ প্লাস মাইনাস জি এম এম নট বাই আর এ। জাস্ট সাইড চেঞ্জ করলাম। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে বি পজিশনের কাইনেটিক এনার্জি যত, তার সাথে একটা সার্টেন কোয়ান্টিটি যোগ করলে এ পজিশনের কাইনেটিক এনার্জি যত, তার সাথে আরেকটা সার্টেন কোয়ান্টিটি যোগ করলে এই দুই পাশের মান সমান হয়। খেয়াল করে দেখছো যে বি পজিশনের গতিশক্তিটা যত, তার সাথে এই কোয়ান্টিটিটা যোগ করলে এ পজিশনের কাইনেটিক এনার্জি যত, তার সাথে এই কোয়ান্টিটিটা যোগ করলে সমান হয়। এটুক কি বুঝতে পারছি? তো এই যে যেই জিনিসটা যোগ করলে দুই পাশ সমান হয়, এইটাকেই নাম দেওয়া হয়েছে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। মানে বিভব শক্তি কেন অ্যাবস্ট্রাক্ট টার্ম, সেটা এইটা থেকে বোঝাটা খুব সহজ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমি একটা খুব ইজি এক্সাম্পল বলি। ধরো আমার কাছে হচ্ছে 10,000 টাকা আছে, ঠিক আছে, 10,000 টাকা আছে, এইটা ধরো আমার রাইট নাও কাইনেটিক এনার্জি। এখন আমি এই 10,000 টাকা থেকে ধরো 6,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম। তো আমার কাছে এখন 4,000 টাকা আছে আর 6,000 টাকার একটা ঘড়ি আমার হাতে আছে। তো ওই 6,000 টাকার ঘড়িটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, আর 4,000 টাকা যেটা এখনো ক্যাশ রয়ে গেছে সেটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। আমার টোটাল এনার্জি কিন্তু সেম। তো এই টোটাল এনার্জির কনসেপ্টটা আনার জন্যই আমার এই পোটেনশিয়াল এনার্জির আইডিয়াটা লাগে, যে বিতে বসে তোমার কাছে যত টাকা আছে প্লাস একটা এক্সট্রা জিনিস যেটা ওই ধরো তোমার কোনো অন্য একটা অ্যাসেট, সেটা সমান এতে বসে যত টাকা আছে প্লাস হচ্ছে আরেকটা অ্যাসেট। ঠিক আছে, সো টোটাল শক্তিটা যাতে সবসময় সমান বলা যায়। তো আইডিয়াটা আমি আর একটু মানে আরেকভাবে বলি, দেখো এই যে দুই পাশেই কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সাথে যেই টার্মটা যোগ করে একটা টোটাল শক্তির কনসেপ্ট চিন্তা করা গেছে, যে আমি এখন বলতে পারি যে এইটা হচ্ছে আমার বিতে থাকা অবস্থায় টোটাল শক্তি, এটা হচ্ছে আমার বিতে টোটাল শক্তি বা টোটাল এনার্জি, আর এটা হচ্ছে আমার এতে থাকা অবস্থায় টোটাল শক্তি, যেটা চেঞ্জ হয় না, যেটা এতেও যত বিতেও তত। এখন মেইন কথা হচ্ছে যে কেন চেঞ্জ হবে না বলতেছি, কারণ এখানে একমাত্র গ্র্যাভিটি কাজ করছে, এখানে আর কেউ কিন্তু কোনো হাত দেয় নেই। মানে আমরা কিন্তু শুরুতে বলছি যে হ্যাঁ আমরা টেনে এই দিকে নিয়ে আসতেছি, বাট পরে কিন্তু আমরা বলে দিচ্ছি যে এখানে একমাত্র এখন গ্র্যাভিটি ফোর্সটাই কাজ করতেছে। আচ্ছা, এখন ওই ক্ষেত্রে আমরা এভাবে বললাম যে যেহেতু গ্র্যাভিটি ছাড়া এখানে আর কেউ নাই, এখানে তাহলে টোটাল শক্তিটা সব সময় সেম থাকবে। এখন কথা হচ্ছে টোটাল শক্তিটা তাহলে বলবো কিভাবে? তো সেটা বলার ওয়ে হচ্ছে যে আমার যে কোনো একটা অবস্থায় যে কাইনেটিক এনার্জি, সেটার সাথে এই টার্মটা যোগ করলে টোটাল শক্তিটা পাওয়া যায়। আবার এতে থাকা অবস্থায় যে কাইনেটিক এনার্জি, তার সাথে এই একই রকম একটা টার্ম যোগ করলে টোটাল শক্তিটা পাওয়া যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা একটা শপিং মলে তুমি গেলা, অ্যান্ড তুমি জানো ওই শপিং মলে অন্য কোনো মানে চোর বা ডাকাত নাই। সো ওইখানে তোমার টোটাল যে টাকা সেটা চুরি হয়ে যাওয়ার কোনো চান্স নাই। মানে এইখানে সেই এক্সাম্পলটা হবে এরকম যে এখানে বাইরে থেকে কেউ অবজেক্টটাকে টানাটানি করতেছে না, এখানে শুধু গ্র্যাভিটি একা কাজ করতেছে। আচ্ছা, তো ধরো তুমি একটা শপিং মলে গেলা, তো ধরো তোমার একটা ফ্রেন্ডের কাছে 10,000 টাকা ছিল, অ্যান্ড তুমি জানো এই শপিং মলে কোনো চুরি হওয়ার চান্স নাই। এখন ধরো ও এরপর একটা দোকানে ঢুকলো, দোকানে ঢুকে এরপর যখন ও বের হয়ে আসলো তখন দেখলো যে ওর কাছে 4,000 টাকা আছে, তাহলে 6,000 টাকা কই গেল? অবশ্যই সে কিছু একটা কিনছে। তো এই যে ডিফারেন্সটা, এইটা বোঝানোর জন্য আমরা তাহলে বুঝতেছি যে
10,000 টাকা শুরুতে ক্যাশ ছিল, এরপর আছে 4,000 টাকা ক্যাশ, মাঝখানে 6,000 টাকা তো চুরিও হয় নাই বা ওয়েস্টও হয় নাই, তাহলে কই গেছে? অবশ্যই সেটা একটা অ্যাসেট আকারে ওর কাছে আছে, ও হয়তো একটা ঘড়ি কিনছে বা একটা ড্রেস কিনছে। তো এইখানেও আইডিয়াটা ওরকম যে যেহেতু এখানে একমাত্র গ্র্যাভিটি আছে, আর কেউ এখানে কাজ টাজ করে নাই, এখানে টানাটানি করে নাই, কিছু করে নাই, তাহলে টোটাল এনার্জি বলতে আমরা টোটাল এনার্জির মতো একটা কনসেপ্ট চিন্তা করতে পারি, যেটা হচ্ছে বাস্তব লাইফের টোটাল টাকা, যে টোটাল জিনিস টোটাল এনার্জিটা সেম থাকবে সব সময়। এখন যখন বিতে আছে তখন দেখি যে ওর কাইনেটিক এনার্জি ধরো কম, তাহলে ওই আর যখন এতে ছিল তখন কাইনেটিক এনার্জি অনেক বেশি। তো এ থেকে বিতে যে কমে গেল সেটা কই গেল? সেটাই আসলে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়েছে। মানে আগে পোটেনশিয়াল এনার্জি ছিল তোমার পোটেনশিয়াল এনার্জি ছিল হচ্ছে আহ, আগে পোটেনশিয়াল এনার্জি ছিল হচ্ছে তোমার এরকম, বাট বিতে যখন আসছে কাইনেটিক এনার্জি কমছে, তার মানে ওইখানে এই যতটুকু কমে গেছে কাইনেটিক এনার্জি সেটাই পোটেনশিয়াল এনার্জি আকারে জমা হয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ, এবার এটা তো ল অফ কনজারভেশন অফ এনার্জি না? হ্যাঁ, ওইটাই, যে এখানে আমাদের এনার্জিটা সব অবস্থায় সমান, অ্যান্ড এইটা ইন্ট্রোডিউস করাই হয়েছে আমাদের সুবিধার্থে, যে আমাদের যাতে তাহলে অত চিন্তা করতে না হয় যে কাইনেটিক এনার্জি কত চেঞ্জ হলো বা এটসেট্রা। আমরা জাস্ট মনে রাখবো যে গ্র্যাভিটির মধ্যে আছে, তো সবসময় টোটাল এনার্জি সেমই আছে। মানে এরকম যে আমার একটা ফ্রেন্ডকে একটা শপিং মলে গিয়ে ছেড়ে দিলাম, আমার ভয় নাই যে ওর টাকা 10,000 টাকা চুরি হয়ে যাবে। আমি জানি 10,000 টাকা ইদার ওর কাছে ক্যাশই থাকবে, নাইলে যদি কম টাকা থাকে ওইটা ও কোনো একটা প্রোডাক্ট কিনে ওর কাছে আছে, মানে টোটাল টাকাটা আছে ওর কাছে, মানে ওর টাকাটা কমে যায় নাই সামহাউ। ঠিক আছে? তো এইখানে এই যে টার্মটা আমরা লিখছি এইটাকেই বলা হয় ইউ বা ইপি, পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে যেটা তোমাদের 9-10 সূত্র থেকে দেখতে অনেক আলাদা, যে মাইনাস জি এম এম নট বাই আর। ঠিক আছে? যেমন বি পজিশনে সেটা হচ্ছে আর বি, এ পজিশনে সেটা হচ্ছে আর এ। তো এই হচ্ছে সেই ম্যাজিক্যাল টার্ম যেটাকে গতিশক্তির সাথে যদি যোগ দাও তাহলে সবসময় টোটাল অ্যামাউন্টটা সেম থাকে। ঠিক আছে? মানে যে কোনো একটা পয়েন্টের কাইনেটিক প্লাস পটেনশিয়াল এনার্জি তো টোটাল এনার্জি হয়, তো ওইটাই হ্যাঁ এটা না? হ্যাঁ, ওইটাই এটা। বুঝছি সবাই? জি ভাইয়া। হুম। হ্যাঁ ভাই। নাবিল বুঝতে পারছো? ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই পটেনশিয়াল এনার্জি, এন্ড বুঝতে পারছো এটা পুরো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা পুরোপুরি আমাদের সুবিধার্থে ইন্ট্রোডিউস করা, যে যাতে টোটাল এনার্জি দিয়ে চিন্তা করতে পারি, টোটাল এনার্জি সবসময় সেম। বাট আসলে কাইনেটিক এনার্জি হচ্ছে রিয়েল, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে পুরা জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যে ওই কাইনেটিক এনার্জি যতটুক কমে সেটাকে আমরা নাম দিছি পোটেনশিয়াল এনার্জি কতটুক বাড়ে। ঠিক আছে? তো এটাই। তো এখন এইখান থেকে তাহলে আমরা বুঝলাম যে এইটাকে বলে হ্যাঁ, বলো বলো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আর চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি দুটো তো সেম থাকবে না অলওয়েজ? সেম বাট নেগেটিভ। দেখো এখান থেকে খেয়াল করো, আমি ওইটাই এখন লিখবো যে কেবি প্লাস, এটাকে বলছি ইউবি, সমান কে এ প্লাস ইউএ। এটাই হচ্ছে আমাদের সেই পরিচিত কনজারভেশন ল অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। অ্যান্ড মানে এখানেও শক্তি যত, এখানেও শক্তি তত, গ্র্যাভিটিতে। এরকম আরও কয়েকটা ফিল্ড আছে যেখানে টোটাল এনার্জির যে অ্যামাউন্টটা সেটা সেম রাখার কনসেপ্টটা আছে, এবং এই ফিল্ডগুলোকে আমরা বলি কনজারভেটিভ ফিল্ড। এই যে গ্র্যাভিটি, তারপর হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড, এগুলোকে আমরা বলি কনজার্ভড ফিল্ড বা সংরক্ষণশীল ক্ষেত্র। আচ্ছা, তো এইখানে দেখো কাইনেটিক এনার্জির যে চেঞ্জ কেবি মাইনাস কে, সেটা সমান হচ্ছে মাইনাস অফ ইউবি মাইনাস ইউএ। তার মানে এ থেকে বিতে গেলে কাইনেটিক এনার্জি যতটা কমে, এ থেকে বিতে গেলে পোটেনশিয়াল এনার্জি ঠিক ততটাই বেড়ে যায়। মানে ডেল কে সমান হচ্ছে মাইনাস ডেল ইউ। বুঝছো? অনেকে ইভেন এটাকে থার্মোডাইনামিক্সের সাথেও টাই করে, অ্যান্ড আসলেও তাই। দেখো এই যে ডেল কে প্লাস ডেল ইউ সমান হচ্ছে জিরো। জিরো হচ্ছে হিটের ওই ডেল কিউ, কোনো হিট আদান প্রদান হয় নাই,
ডেল কেটা হচ্ছে ডেল ডাব্লিউ সমান কতটা ওয়ার্ক হয়েছে, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ওকে, মানে সূত্রটা ওই একই ফর্মের। ওকে, তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা দেখলাম ডেল কে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ, মান সমান বাট একটা বাড়লে আর একটা কমে, এইভাবে চিন্তা করা। মানে ওই যে আমার পকেটের ক্যাশ টাকা কমে যাওয়া মানে আমার এখন অ্যাসেট বেড়ে গেছে, আর আমার অ্যাসেট কমে গেছে মানে আমার এখন ক্যাশ টাকা বেশি। ওকে, এইভাবে হচ্ছে মনে রাখতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস ক্ল্যারিফাই করা জরুরি, যদি আমাদের ডেরিভেশনটা ওরকম ছিল না, যেহেতু আমরা ক্যালকুলাসে এখন কলেজ লেভেলে কম পারি, যে এ থেকে বি একটা পয়েন্টে যদি আসি, এটা আমি যেই রাস্তায় আসি না কেন এবং যেই দিকেই যাই না কেন, ধরো এরকম একটা রাস্তায় আসলাম, তো তখন এই এ থেকে বিতে সোজা রাস্তায় আসার যে ওয়ার্ক আর ঘুরায় পেঁচায় আসার ওয়ার্কটা সেম, এটা ভ্যারি করে না। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় যে এ থেকে বিতে সোজা রাস্তায় আসলে যতটুকু ওয়ার্ক হতো ভার্সেস এরকম একটা রাস্তায় ঘুরায় পেঁচায় আসলে যে ওয়ার্ক সেটা সেম। এটা খুব সিম্পল একটা আইডিয়া দিয়ে এখনই প্রমাণ করা যায়। যেমন আমি খুব সহজে যদি বলি, ধরো এই হচ্ছে লেটস সে আর্থ সারফেস, আর্থ সারফেসের উপর এইখানে একটা পয়েন্ট আছে আর এইখানে একটা পয়েন্ট আছে। আমি সোজা রাস্তায় না গিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এরকম বাঁকা রাস্তায় গেলাম, মানে একটু কার্ভড রাস্তায় গেলাম, বাট আমি দেখাবো যে আসলে জাস্ট এই ওদের মধ্যে ডিরেক্ট যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা সেটাই শুধু ম্যাটার করে, মানে এই এইচটাই ম্যাটার করে। এটা প্রমাণ করা খুবই ইজি, প্রমাণ করাটা খুবই ইজি। কিরকম? হ্যাঁ বলো। ভাই এটা কি স্টেট ফাংশনের আইডিয়া? হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা স্টেট ফাংশন, ও কোন জায়গায় আছে ওইটা ম্যাটার করে, কোন রাস্তায় আসছে ওইটা ম্যাটার করে না। ওকে, এইটাই এখন দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব গ্র্যাভিটিতে, ধরো একটা বস্তুকে এইখান থেকে এইখানে নিব আর্থ সারফেসের উপর, তো এ থেকে বি এর দূরত্ব কত, শুধু মানে লম্ব দূরত্বটা কত, সরি ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত, সেইটা ম্যাটার করে। এইভাবে নিছি নাকি এইভাবে নিছি এটা ম্যাটার করে না, ইভেন এইভাবে নিলেও ম্যাটার করে না। ঠিক আছে, তো আমি এখন এটা একটু প্রুফ করি যে কেন এইভাবে গেলে ম্যাটার করে না। এটা মানে খুব ইনটুইটিভলি বুঝে ফেলা যায়, বাট অনেক কার্ভ রাস্তাগুলাই ওইগুলা ক্যালকুলাস দিয়ে প্রমাণ করতে হয় যে আসলে ওইটা সেম। ঠিক আছে, এটা উপরের ক্লাসে উঠলে শিখবা। তো এটার প্রমাণটা খুব সহজ, যে ধরো অবজেক্টটা যখন এইখানে আছে, অবজেক্টটা যখন এখানে আছে তখন তার উপর গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, আর অবজেক্টটা ধরো গেছে এদিকে, মানে এই রাস্তা বরাবর যাচ্ছে তো এদিকে গেছে। তো দেখো তো, আমরা যখন ওয়ার্ক বের করি, ওয়ার্কের সূত্র কি? এফ ডট এস, তারপর ফোর্স কাজ করছে এদিকে, এস কাজ করছে এদিকে। তো এফ ডট এস মানে কি? এফ এস কস থিটা, তাই না? এফ এস কস থিটা। তো থিটা হচ্ছে এই কোণটা, দাঁড়াও, থিটা হচ্ছে এই যে এই কোণটা, রাইট? থিটা হচ্ছে এই কোণটা। তো এস কস থিটা বলতে কি এই মানটা বোঝায় না? এই যে এতটুক নেগেটিভ, বাট এইটুক বোঝায় না? দেখো তো, এটা হচ্ছে এস, এটা হচ্ছে থিটা, তাহলে এটা কি? এস কস থিটা, রাইট? এটা হচ্ছে এস কস থিটা। সো তাহলে দেখো তো যে বেসিক্যালি এই কতটুক উপরে উঠলো সেইটুকুর হিসাবটাই আসলে জরুরি। ও যে বাঁকা পথে গেছে তাতেও ও কিন্তু জাস্ট যতটুকু উপরে উঠছে সেটা হচ্ছে মেইন ওয়ার্কটা বের করার জন্য এই এই এফ এর সাথে জাস্ট এই কম্পোনেন্টেই গুণ হইতেছে। তার মানে ও এভাবে টোটাল প্রত্যেকবার যতটুকু উপরে উপরে উঠছে সেইটুকু হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এভাবে চিন্তা করো, ধরো একটা পাহাড়, সেই পাহাড়টা বেয়ে ওঠার সময় তুমি আসলে ওই যতবার উপরে উপরে উঠছো ততবারই কাহিল হইছো। হরাইজন্টাল রাস্তাগুলোতেও আসলে কাহিল হয়, বাট ধরে নিলাম যে ওইখানে তোমার কষ্ট হয় নাই। তোমার মেইন কষ্টটা কিন্তু হয়েছে যতবার তোমার উপরে একটু উপরে উঠতে হয়েছে, একটু এলিভেশন যখন উপরে হয়েছে তখন কিন্তু তোমার কষ্টটা হয়েছে। এখানেও তাই, যে তুমি এই বাঁকা রাস্তায় গেলেও তোমার ওয়ার্কটা কিন্তু হয়েছে জাস্ট এই উপরে যতটুকু উঠছো তার জন্য। তো এইভাবে যতটুকু উপরে উঠছো সেটা হচ্ছে ম্যাটার করে, সেটা হচ্ছে কি এইচ। আমরা ওই যে আগে সিঁড়ির ম্যাথ করার সময় আমরা সিঁড়ির হাইটটা ক্যালকুলেট করে তারপর ওয়ার্ক বের করতাম, অনেকটা এরকম না? হ্যাঁ, যে সিঁড়িটা বাঁকানো থাকলেও আমরা আসলে সিঁড়ির হাইট কত সেইটা বের করতাম, যে টোটাল এই সিঁড়িটা ভার্টিক্যালি কতটা উপরে আছে। ঠিক আছে, তো যাই হোক,
এগুলা ম্যাথমেটিক্যালি করে দেখবা সামনে, লাইন ইন্টিগ্রেশন করে, তখন বুঝবা। এখন আচ্ছা হচ্ছে আমি, ভাইয়া, হ্যাঁ বলো। ইন্টারনাল এনার্জির ভিতরে কি পটেনশিয়াল এনার্জি ইনক্লুডেড থাকে? গ্যাসের ইন্টারনাল এনার্জির মধ্যে তোমার এখন ওইখানে আইডিয়াল গ্যাসের একটা বৈশিষ্ট্য কি, যে ওদের কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, ওদের পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি। তো ওইটা আর এটা মিলানো যাবে না অবশ্যই, বাট অনেকে আবার ওইভাবেও চিন্তা করে যে হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা একটা ইন্টারনাল এনার্জি, বাট জিনিসপত্রগুলো আসলে যথেষ্ট আলাদা, জাস্ট ওদের ফর্মেই মিল আছে, বাট আসলে পুরোপুরি সেম জিনিস না। আর গ্যাসের ওই আইডিয়াল গ্যাস চ্যাপ্টারে পড়বা যে আইডিয়াল গ্যাসের কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না, ওদের পুরোটাই কাইনেটিক এনার্জি। ওরা আসলে ওইভাবে ধরে নেওয়া আর কি, মানে আইডিয়াল অবস্থায় ওরা শুধু ছোটাছুটি করে, ওদের ফুল এনার্জিটাই কাইনেটিক এনার্জি থাকে। এবং ওইটাকেই আমরা ইন্টারনাল এনার্জি বলি। ইন্টারনাল এনার্জির মধ্যে গ্যাসের কাইনেটিক, রোটেশনাল, ভাইব্রেশনাল এই এনার্জিগুলো ইনক্লুডেড থাকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এইখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মহাকর্ষীয় বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এই জিনিসটা শিখছি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় বিভব শক্তি, এটা শিখছি। এখন আমরা একটু ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশনে আসবো এখানে। সেটা হচ্ছে, ধরো আমি একটু চিন্তা করি, সেটা হচ্ছে, আচ্ছা, তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সাথেই যেই টার্মটা উঠে আসে, এবং এটা কিন্তু একটু চিন্তা করো, এটা কিন্তু একটা স্কেলার, তাই না? এটা একটা এনার্জি, কতটুক ওয়ার্ক বা কতটুকু এনার্জি সেটার একটা ইন্ডিকেশন। সো এটা হচ্ছে স্কেলার। তো আমরা যেমন যখন গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল পড়লাম, সাথে সাথে চলে আসছিল ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। একইভাবে মানে একটা ছিল হচ্ছে জেনারেল ফোর্স, আর একটা ছিল 1 কেজির জন্য ফোর্স। একইভাবে আমরা এখন যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পড়লাম, এটা হচ্ছে যে কোনো এম নট অবজেক্টের জন্য। বাট এবার পুরো ডিসকাশনটা যদি আমি 1 কেজির জন্য করতাম, তাহলে সেটাকে বলতাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব, দুইটা কিন্তু আলাদা, একটা পোটেনশিয়াল এনার্জি আর একটা শুধু পোটেনশিয়াল। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে যে, ধরো আমার কাছে একটা অবজেক্ট আছে, ফিল্ড ক্রিয়েটিং ম্যাস এম, তার থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্ট পিতে আমরা যেমন ওই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করি, একইভাবে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালও বের করতে পারি, মহাকর্ষীয় বিভবও বের করতে পারি। তো এইটা কি মিন করে? তো সহজ ভাষায় বললে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ 1 কেজি অবজেক্ট। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ 1 কেজি অবজেক্ট। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ 1 কেজি অবজেক্ট। তো বা 1 কেজি টেস্টিং ম্যাস অবজেক্ট অথবা টেস্টিং ম্যাস। মানে আগে দেখো, আগের এক্সপেরিমেন্ট সেটআপে আমরা হচ্ছে এখানে এম নট ভরের একটা বস্তু রাখছিলাম, এখানে যদি 1 কেজিটা রাখি, তখন যা হবে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, বাকি সব সেম। এবং এটাও একটা ভেক্টর, সরি স্কেলার, এবং এটাও একটা এনার্জি, 1 কেজির জন্য এনার্জি। তো এখানে যদি 1 কেজির জন্য করতাম, তাহলে এটার দেখো তো, আমি এটার একটু পর আরেকটা ডেফিনেশন দিব, আরেকটা পয়েন্ট অফ ভিউতে থেকে এটা দেখাবো। বাট ফার্স্টে এটা দেখো যে 1 কেজির জন্য যদি হতো, আমরা একটু আগে শিখে আসছি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইউ, এটা সমান হচ্ছে মাইনাস, এবং খেয়াল করে এটা কিন্তু সবসময় নেগেটিভ, জি এম এম নট বাই আর। বাট এই কেজে পোটেনশিয়ালের কেজে আমরা কি বলছি, যে অবজেক্টটা 1 কেজি, তাহলে এম নট কত, 1। আর এম নট 1 হলে তাকে এখান থেকে মানে 1 দিয়ে রিপ্লেস করলে এটা তো থাকবে না, সো জি এম মাইনাস জি এম বাই আর হবে, এবং এটাকেই আমরা বলতেছি হচ্ছে ভি।
মানে ভি হচ্ছে ইউ অফ 1 কেজি। 1 কেজি বস্তুর জন্য এই পুরো ঘটনাটা যদি করতাম, এক্সপ্লেন করতাম, তখন যা হইতো সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো এটা হচ্ছে -gm/r। আচ্ছা, এবার আমাকে বলো তো যে এখান থেকে তাহলে দেখো একটা সূত্র লিখে ফেলা যায় যে ইউ হচ্ছে -gm/m0/r। m0 ভরের অবজেক্ট যখন থাকে, টেস্টিং ম্যাস যখন থাকে, আর ভি হচ্ছে -gm/r। তাহলে ইউ আর ভি এর মধ্যে সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু u/m0। ঠিক যেভাবে এফ ইজ তোমার ই ইজ ইকুয়াল টু ছিল এফ ভেক্টর বাই m0, একইভাবে এই স্কেলারটাও ওরকম ভি ইজ ইকুয়াল টু u/m0। দুটা কিন্তু অ্যানালোগাস, মানে একই রকম, একটা ভেক্টর একটা স্কেলার, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে ওয়ার্ক বা এনার্জি। আর আরেকটা ফর্মুলা দেখলাম যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে -gm/r0। তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি সবসময় নেগেটিভ। এখন এখানে একটা কোশ্চেন অবশ্যই মাথায় আসার কথা যে তাহলে এই যে 9-10-এ এত অঙ্ক করলাম ইপি সমান mgh ধরে, ওইটা কি তাহলে ভুল? না, ওইটাও এখান থেকে আমরা এনে দেখাবো যে ওইটাও আসলে কারেক্ট, ওইটাও ঠিক আছে। ওইটা আসলে আমরা যেভাবে চিন্তা করি ওইটা না, ওইটা একটু ডিফারেন্ট ভাবে বের করা, ওইটা আসবে। তো এবার এই যে পোটেনশিয়ালের যে আইডিয়াটা, মানে পোটেনশিয়ালের রাইট নাও আইডিয়াটা কি, মানে আমরা কিভাবে ডিফাইন করছি যে পোটেনশিয়াল এনার্জি প্রথমে বুঝছি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এই এমন একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম যেটাকে কাইনেটিক এনার্জির সাথে যোগ দিলে সবসময় কনস্ট্যান্ট পাওয়া যায়, কনস্ট্যান্ট এনার্জি বা টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে। আর ওইখান থেকে আসলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে যে এটা হচ্ছে 1 কেজির জন্য। আচ্ছা, এইটা হচ্ছে একে চিন্তা করার একটা ওয়ে বা একে বোঝার একটা ওয়ে, এবং এখান থেকে আমরা একটু ওর ইউনিটটা চিন্তা করি। বলো তো ওর ইউনিট কি হবে? জুল পার কেজি। জুল পার কেজি, রাইট। এটা হবে জুল পার কেজি। 1 কেজির জন্য যতটুক ওয়ার্ক করা হয়, জুল পার কেজি। এখন আমরা এই সেম জিনিসটাই একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখে ওর আরেকটা ডেফিনেশন দিব। দেখো তো, ধরো আমার এখানে এইটা খুব ভালো করে খেয়াল করে সবাই, আমার এখানে একটা বস্তু আছে এম, যাকে আমরা নাম দিচ্ছি ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, মানে ক্ষেত্র সৃষ্টিকারী ভর। তো তার থেকে আর ডিস্টেন্স দূরে, কোনো একটা পয়েন্টে আমি, ধরো তার থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে হচ্ছে কোনো একটা পয়েন্ট আছে, ধরো তার থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট আছে, এবং সেখানে ধরো একটা 1 কেজির অবজেক্ট আছে, তো এই অবজেক্টটা যদি সামহাউ এখান থেকে অনেক দূরে চলে যায়, ধরো 1 কেজির এই অবজেক্টটার ইচ্ছা হলো ও ইনফিনিটির দিকে চলে গেল আস্তে আস্তে, এটা যদি আর দূরত্বে থেকে একদম ইনফিনিট ডিস্টেন্সে চলে যায়, তখন গ্র্যাভিটি যে ওয়ার্কটা করবে, তখন মানে এই গ্র্যাভিটেশন তখন এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষ যতটুকু কাজ করবে একটা 1 কেজির অবজেক্টকে আর ডিস্টেন্সের একটা পয়েন্ট থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে যে ওয়ার্কটা সে করবে, সেই ওয়ার্কটাকেই বলা হয় ওই আর ডিস্টেন্স দূরের পয়েন্টের পোটেনশিয়াল। আমি একটু নোটেশনটা আর একটু ক্লিয়ার করি যে গ্র্যাভিটি যে ওয়ার্কটা করলো এই অবজেক্টটাকে আর দূরত্ব থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে, সেই ওয়ার্কটাই হচ্ছে আর দূরত্বে পয়েন্টের পোটেনশিয়াল। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? এটা আবার বলতে পারবেন? হ্যাঁ, সেটআপটা হচ্ছে এরকম, একটা অবজেক্ট আছে এম, তার থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে পি। আমি তোমাকে ধরো বললাম এই পি পয়েন্টের পোটেনশিয়াল বের করো, তো সেটাকে আমি নাম দিলাম ভিআর, যে পোটেনশিয়াল অ্যাট আর ডিস্টেন্স। তো এটার সংজ্ঞা হচ্ছে
এই পয়েন্টে যদি একটা 1 কেজির অবজেক্ট থাকে, সেটা যদি এখান থেকে ইনফিনিটি পর্যন্ত যায় বা তাকে নিয়ে যাওয়া হয়, তাহলে গ্র্যাভিটি যতটুকু কাজ করবে সেখানে সেটা। বুঝতে পারছি? সবাই কি ডেফিনেশনটা ইনফিনিটি কেন বুঝছো? এটা? এইটা মেইন কোশ্চেন না, মেইন কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে ডেফিনেশন। আমরা এখন দেখাবো যে এই মানটা আমরা একটু আগে যে v ইজ ইকুয়াল টু মাইনাস gm/r বের করছি তার সমান আসে। সো এইটা ওর একটা অল্টারনেট ডেফিনেশন, যে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে বোঝায় এইখান থেকে 1 কেজির একটা অবজেক্টকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে ওয়ার্ক কত। বুঝতে পারছো? এটা ডেফিনেশন। কেন ইনফিনিটি? কারণ ইনফিনিটিতে নিয়ে গেলে ওই ওয়ার্কটা হয়, মানে এই ভ্যালুটা পাওয়া যায় এর জন্য। বুঝতে পারছি? সবাই কি ডেফিনেশনটা লিখতে পারবা? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, কেন এটা মানে ইনফিনিটি পর্যন্ত নিলাম সেটার একটা অ্যান্সার দিতে পারি এভাবে। দেখো, আমরা সূত্র পড়ে আসছি না, যে একটু আগে আমরা দেখাইছিলাম যে এ থেকে বিতে গ্র্যাভিটি যে ওয়ার্কটা করে এ থেকে বিতে যেতে, সেই ওয়ার্কটার ফর্মুলা কি ছিল? জি এম এম নট 1/rb মাইনাস 1/ra, তাই না? এইটা একটু আগে আমরা ডিরাইভ করছি না, এই যে এখানে দেখো, এই যে এ থেকে বিতে যেতে এম নট অবজেক্টকে এ থেকে বিতে নিতে যতটুকু কাজ করে গ্র্যাভিটি সেটা হচ্ছে জিএম এম নট 1/rb মাইনাস 1/ra। আচ্ছা, এবার এবার আমাদের এইখানে যে অবজেক্টটাকে আমরা এখন নিচ্ছি তার ম্যাস কত? 1 কেজি, মানে এম নট হচ্ছে 1 কেজি। আর এখানে এ কত, মানে আর এ কত? আর এ হচ্ছে আর, মানে এই পয়েন্টটা। আর বি পয়েন্টটা কোথায়? বি পয়েন্টটা হচ্ছে ইনফিনিটি, তার ডিস্টেন্স কত? ইনফিনিটি। সো এবার দেখো বসায় যে জি এম 1/r, জি এম সরি 1/ইনফিনিটি, আর বি হচ্ছে ইনফিনিটি, মাইনাস 1/ra, আর এ হচ্ছে আর এর সমান। অ্যান্ড এখান থেকে কত আসে দেখো তো? 1/ইনফিনিটি কত? মাইনাস gm/r, হ্যাঁ, সেটা বুঝলাম। 1/ইনফিনিটি কত? 0। 0। সো এখান থেকে আসে মাইনাস gm/r। আর এইটাই কি একটু আগে আমরা বের করলাম না vr এর ক্ষেত্রে, মানে v এর সূত্র বের করলাম না একটু আগে? জি ভাইয়া, বুঝতে পারছি। এই আরটা কিন্তু সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এখান থেকে আমি আসলে প্রুফ করলাম যে যেই পোটেনশিয়াল কথাটা বলতে যা বললাম সেটা একটা অল্টারনেট ডেফিনেশন হচ্ছে যে একটা পয়েন্টের পোটেনশিয়াল এত, এটা বলতে বোঝায় এখানে যদি একটা 1 কেজির অবজেক্ট থাকতো, সে যদি এখান থেকে ইনফিনিট ডিস্টেন্স পর্যন্ত যেত তাহলে টোটাল যতটুকু ওয়ার্ক গ্র্যাভিটি করতো সেটা। বুঝতে পারছো? ধরো আমি বললাম আমার অর্থাৎ হাতে একটা বলো। যে পয়েন্টের গ্র্যাভিটেশনাল হুম। পটেনশিয়ালটা সেই পয়েন্ট থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, ধরো আমার হাতে একটা কলম আছে, আমাকে কেউ একজন বলল এইখানে এই কলমটার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -100 জুল, বা পোটেনশিয়াল হচ্ছে পোটেনশিয়াল তো জুল পার কেজিতে, যে এইখানে পোটেনশিয়াল হচ্ছে -100 জুল পার কেজি। তার মানে আমার কাছে যদি এখন একটা 1 কেজির অবজেক্ট থাকে, এটাকে যদি আমি এখান থেকে ইনফিনিটি পর্যন্ত পাঠাই, গ্র্যাভিটি কাজ করবে -100 জুল। যদি 2 কেজির অবজেক্ট হতো তাহলে কাজ করতো -100 গুণ 2 -200 জুল। বোঝা গেছে? এবং এটা খুব অবভিয়াস কেন নেগেটিভ ওয়ার্ক, কারণ গ্র্যাভিটি টানতেছে এদিকে আর অবজেক্টটা গেছে এদিকে, তাহলে তো নেগেটিভ ওয়ার্ক হবেই। বুঝতে পারছো? সবার কি এটা ক্লিয়ার? জি ভাইয়া। পোটেনশিয়াল অল্টারনেট ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষায় লিখতে দিলে যাতে পারো। সো আবার একটু ক্লিয়ার করি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হচ্ছে এম নট, মানে ধরো আমার একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস আছে এম, ও হচ্ছে এই এলাকার বস। এখন ওর এলাকায় কোন একটা অবজেক্ট আসলো এম নট, তো তার পোটেনশিয়াল এনার্জি বলতে কি বোঝায়? একটা আইডিয়া হচ্ছে ওই যে এনার্জি কনজার্ভ রাখার জন্য
কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সাথে যেই টার্মটা যোগ করি আমরা সেটা। অল্টারনেট একটা ডেফিনেশন হচ্ছে ওই অবজেক্টটাকে ওইখান থেকে মানে ওর মানে এম তো ওই কিংডমের রাজা, তো ওর এলাকায় ওই এম নট যে আসছে ও যদি ওর এই কিংডম থেকে হাঁটা দিয়ে রওনা দিয়ে ইনফিনিটি পর্যন্ত চলে যায়, তাহলে গ্র্যাভিটি যতটুকু কাজ করবে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই ঘটনাটাই যদি একটা 1 কেজির অবজেক্ট করতো, একটা 1 কেজির অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি যত, অথবা একটা 1 কেজি অবজেক্ট এখান থেকে রওনা দিয়ে যদি ইনফিনিটি পর্যন্ত যায়, যে ওয়ার্কটা গ্র্যাভিটি করতেছে সেটা একটা নেগেটিভ ওয়ার্ক, সেই অ্যামাউন্টটাকেই আমরা বলি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এই জিনিসগুলো বাসায় দয়া করে একটু আবার গো থ্রু করবা। আমি যেভাবে একদম স্টেপ বাই স্টেপ বললাম, নিজেকে নিজে ওইভাবে বলবা যে কোনটা কি মিন করে। ঠিক আছে, এগুলো একটা ক্লিয়ার পিকচার মাথায় সেট না হলে দেখবা একটা কঠিন অঙ্ক দিলে তুমি বুঝতে পারতেছো না কিভাবে করবা, অ্যাপ্রোচই মাথায় আসতেছে না। সো তখন কিন্তু এগুলা খুব ইম্পর্টেন্ট যে তুমি সব কিছু বুঝো যে পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল এনার্জি কি, দুইটার মধ্যে রিলেশন কি, এগুলো ওয়ার্কের সাথে কিভাবে রিলেটেড, এখান থেকে আসলে ডেভেলপ হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? ঠিক আছে, সো আমরা তাহলে দেখলাম যে ভাইয়া এই হ্যাঁ, ডেফিনেশনটা কি হইছে যেটা চ্যাটে দিলাম? work done by gravitation to take a unit mass object from a point up to infinity is the gravitational potential of the object, না at that point, জাস্ট মানে ওইটা ওই 1 কেজি ধরছি তো, তো ওই পয়েন্টের পোটেনশিয়াল বলা হয় ওইটাকে। ঠিক আছে, যে অবজেক্ট এখানে না থাকলেও আমি বলবো যে এখানে পোটেনশিয়াল এত, কারণ এখানে যদি একটা 1 কেজি অবজেক্ট রাখি তার পোটেনশিয়াল এত হইতো। ঠিক আছে, সো পোটেনশিয়াল কিন্তু কোনো বস্তুর নিজস্ব না, এটা হচ্ছে একটা প্রত্যেকটা পয়েন্টে একটা নাম্বার দেওয়া। মানে ধরো আমার কিংডমে বিভিন্ন জায়গায় রুম ভাড়া হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, তো মানুষ থাকুক না থাকুক সব ভাড়া তো ওইটাই, কেউ থাকলে তার খরচ করতে হবে, কেউ না থাকলে খরচ করতে হবে না, কিন্তু ভাড়াটা তো চেঞ্জ হচ্ছে না, বুঝছো ওরকম। মানে এটা একটা স্টেট ফাংশনের মতো। হ্যাঁ, এটা এক একটা পজিশনে এক একটা পটেনশিয়াল আছে। এটা আমাকে একটা ধারণা দিচ্ছে যদি কোনো এক সময় আমার শখ জাগে যে এখান থেকে একটা অবজেক্টকে ইনফিনিটিতে পাঠাবো, কি পরিমাণ কাজ করা লাগতে পারে, বুঝছি। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, সো এখান থেকে অনেকগুলো জিনিসই ক্লিয়ার হলো। আমি আজকে ম্যাথ আর দেখাবো না, আমি এখনো 10 মিনিটের মতো 8 মিনিটের মতো আছে, আমি এটাই আর একটু কয়েকটা জিনিস ডিসকাস করব। এখানে একটা জিনিস, আমরা কিন্তু এখানে ওই আগের সূত্র ইউজ না করে লাইক আ প্রো আমরা কিন্তু এখানেও ইন্টিগ্রেশন করে বের করতে পারতাম, যেটা আমার খুব ফেভারেট। যে ধরো এখান থেকে এক্স দূরত্বে গেলাম, দেখো এখান থেকে এক্স দূরত্বে গেলাম, এই যে এখান থেকে আরেকটু সামনে আগাইলাম, সেই অ্যামাউন্টটা হচ্ছে ডিএক্স। এখান থেকে আরেকটু সামনে আগালাম এবং ভেক্টর সেটা ডান দিকে ডিএক্স। তো এখন এক্স দূরত্বে এইখানে যখন 1 কেজির অবজেক্টটা আসছে এক্স দূরত্বে, ধরো রাইট নাও ও 1 কেজি অবজেক্টটা এখানে আছে, একটা আরবিট্রারি ডিস্টেন্স এক্সে আছে, যখন এখানে ছিল তখন ওর উপর গ্র্যাভিটি কত ছিল, পুল কত ছিল, ধরলাম সেটা হচ্ছে এফ। আসলে এফ না, এটা কিন্তু ই, তাই না? এফ বলা যায় বাট এটাই কিন্তু ই। 1 কেজির অবজেক্টের উপর কোনো একটা জায়গায় যে পুল সেটাই কিন্তু ই ওই পজিশনে। তো পুলটা হচ্ছে ই বা ফোর্সটা হচ্ছে ই। এক্স থেকে যদি হালকা একটু সামনেও আগাই ডিএক্স পরিমাণ, ই এর মানের কোনো পরিবর্তন হয় না, কারণ ডিস্টেন্সটা এত কম, এখানে ই এর মান চেঞ্জই হয়নি। তো এক্স পজিশন থেকে ডিএক্স পরিমাণ সামনে আগাতে খুব স্মল একটা ওয়ার্ক করছে গ্র্যাভিটি, খুবই স্মল ওয়ার্ক করছে, ডিডাব্লিউজি বললাম। তো সেই ওয়ার্কটা কত? সেই ওয়ার্কটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে তার অ্যাপ্লাই করা ফোর্স, ডট ডিএক্স ভেক্টর, এটা হচ্ছে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখন ডট প্রোডাক্ট হচ্ছে এই ভেক্টর দুইটার মান ই ইন্টু ডিএক্স আর তাদের মাঝখানে অ্যাঙ্গেলের কোসাইন। আচ্ছা, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত?
বলো ই আর ডিএক্স ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, রাইট। তারা হচ্ছে অপোজিট, তো দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাই মাইনাস ই ডিএক্স, কজ 180 হচ্ছে -1। তো এটা হচ্ছে গ্র্যাভিটির করা ছোট একটা কাজ। টোটাল কাজটা বের করব কিভাবে? একদম এ থেকে, সরি এ তো না, এটা হচ্ছে আর আর দূরত্ব। তো আর থেকে ইনফিনিটিতে নিতে, সেটা হচ্ছে সবার ইন্টিগ্রেশন, এখানেও ইন্টিগ্রেশন। এখন আর থেকে ইনফিনিটিতে যেতে এক্স এর মানের কি পরিবর্তন হয়? ইন্টিগ্রেশনটা তো এক্স এর, তো এক্স শুরুতে কত থাকে? আর আর একদম লাস্টে কত থাকে? ইনফিনিটি। এবার দেখো মাইনাস আর টু ইনফিনিটি। আমরা তো ই এর সূত্র জানি, বলো তো ই এর মান কত? এক্স দূরত্বে ই এর মান কত বলো? জিএম বাই জিএম বাই আর স্কয়ার। এক্স স্কোয়ার, এক্স দূরত্বে। সো sorry, x distance. জিএম বাই এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স। জিএম তো কনস্ট্যান্ট, তাকে বের করে আনি, আর এখান থাকে 1/x স্কোয়ার ডিএক্স ফ্রম আর টু ইনফিনিটি। 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে -1/x, সো মাইনাসে মাইনাস এটা প্লাস, এখান থেকে আমরা পাবো জিএম ইন্টু 1/x আর ইনফিনিটি। ইনফিনিটি বসাও আর বসাও, তাহলে এখান থেকে আসবে মাইনাস জিএম বাই আর। একই রেজাল্ট আবার ইন্টিগ্রেশন ইউজ করে বের করলাম, ঠিক আছে? ই তো অলওয়েজ হুম। ফিল্ড ক্রিয়েটিং ম্যাসের দিকে থাকবে না? ইয়েস। সবাই বুঝছি এটা? আমি লাস্ট একটা জিনিস দেখাই আজকে শেষ করব। তো আমাদের এখনো 4 মিনিটের মতো আছে, আমি লাস্ট একটা জিনিস একটু দেখাই যে ই আর ভি মানে আমাদের যে আমি একটু একটা সামারি বলি যে এফ হচ্ছে যে কোনো অবজেক্টের উপর ফোর্স, ই হচ্ছে 1 কেজি অবজেক্টের উপর ফোর্স একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাসের জন্য। কিভাবে ইউ হচ্ছে যে কোনো অবজেক্টের জন্য পটেনশিয়াল এনার্জি, আর ভি হচ্ছে 1 কেজির জন্য সেই এনার্জিটা কত। এই এনার্জিটার আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে একটা 1 কেজির অবজেক্টকে ওই পয়েন্ট থেকে যদি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতাম তাহলে যতটুকু ওয়ার্ক করতে হতো সেটা। আবার পোটেনশিয়াল এনার্জিকে ওইভাবে চিন্তা করা যায় যে যে কোনো ম্যাসের অবজেক্টকে ওই পয়েন্ট থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে গেলে যে ওয়ার্ক করতে হতো সেটা হচ্ছে ওই পজিশনের পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তো জিনিসগুলো বেশ অ্যানালগাস। এখন ই আর ভির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা খুবই ইন্টারেস্টিং, তো সেটা একটু দেখি। দেখো তো এইখানে এই বাই আর ওইটা তো 9-10-এ শিখে আসা, তোমরা ওই যে 9-10-এ স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছো তাই না, যে ই সমান ভি বাই ডি, এভাবে পড়ছো না? আমাদের ছিল না স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, তো এইটা আসলে বাচ্চাদের, আমরা ইন্টারে উঠলে আসলে এটাকে এরকম মাইনাস ডিডি আর অফ ভি অথবা ই হচ্ছে মাইনাস ন্যাবলা ভি এভাবে লিখি, ঠিক আছে? মাইনাস ন্যাবলা ভি, এটা ভেক্টর না, এইভাবে লিখি। তো ই আর ভির মধ্যে ওইভাবে একটা সম্পর্ক আছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট, মানে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায়। আমি একটু দেখানোর চেষ্টা করি এটা। তো সেটা হচ্ছে আমরা এইখানে যে সেট আপটা দেখছি না, এই যে এক্স দূরত্ব থেকে একটু সামনে আগাইছি ডিএক্স, তো এখানে আমরা এই যে লাইনটা লিখছি ডিডাব্লিউজি সমান হচ্ছে ই ডট ডিএক্স, ডিডাব্লিউজি সমান হচ্ছে ই ডট ডিএক্স। তো এইখান থেকে লেখা যায়, দেখো ডিডাব্লিউজি সমান হচ্ছে ই ডট ডিএক্স, এটা লেখা যায়। এখন ওয়ার্ক ডান সমান হচ্ছে কাইনেটিক এনার্জির চেঞ্জ, তাই না? আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে জানি যে ডাব্লু সমান হচ্ছে ডেল কে, তাহলে একইভাবে ডিডাব্লু সমান ডিকে হওয়ার কথা না, যে স্মল ওয়ার্কের জন্য স্মল কাইনেটিক এনার্জি চেঞ্জ। তো সেটা হবে কি ডি ইন্টু ডি কে, যে এক্স থেকে ডিএক্স পরিমাণ সামনে আগানোর জন্য কাইনেটিক এনার্জির যে চেঞ্জ হয়েছে সেটা।
রাইট, যে এক্স এ থাকতে কাইনেটিক এনার্জি আর ডিএক্স পরিমাণ সামনে আগানোর পর কাইনেটিক এনার্জি। আচ্ছা এবার দেখো আমরা একটু আগে পড়ে আসছি না যে কাইনেটিক এনার্জির চেঞ্জ হচ্ছে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জের নেগেটিভ। সো ডিকে সমান হচ্ছে মাইনাস ডিইউ সমান হচ্ছে ই ডট ডিএক্স, রাইট? আর লাস্টলি আমরা বলছি এটা তো 1 কেজি নিয়ে করতেছি, 1 কেজির পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলি? পোটেনশিয়াল। সো মাইনাস ডিভি সমান ই ডট ডিএক্স, অ্যান্ড এইখান থেকে লেখা যায় ই সমান মাইনাস ডিডিএক্স অফ ভি। অনেকে আর দিয়েও লেখে, একই ভ্যারিয়েবল যেটা ইউজ করো আর কি। আচ্ছা আমাদের মিটিং এর টাইম শেষ। কারো যদি কোশ্চেন থাকেও এটা কালকে তো সামনাসামনি ক্লাস আছে 6টায়, কালকে এখনই মিটিংটা এন্ড হয়ে যাবে। কারো কোশ্চেন থাকলে গ্রুপ চ্যাটে লেখো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।